উপদেষ্টা চিত্তরঞ্জন কর্মকার, প্রধান উদ্যোক্তা জয়ন্ত কুমার দালাল, সহ উদ্যোক্তা ডাক্তার দেবদাস পাত্র, শঙ্করচন্দ্র দে, ভবানী মণ্ডল, নবকুমার মিদ্যা ও দিলীপ মিদ্যা। দল ম্যানেজার শশাঙ্ক শেখর রায়, সহ ম্যানেজার সাহেব পণ্ডিত সন্তু কৈবত্য। দৃশ্য পরিচালনায় গঙ্গারাম দালাল, দিলীপ কুমার কর, মলয় হেমব্রম, বাসুদেব প্রামাণিক ও শম্ভুনাথ দে। স্মারক সুধীরচন্দ্র হ্যাস ও সঞ্জয় অধিকারী। ঘোষণায় তারকনাথ হ্যাস। রূপসজ্জা আলো ও ধ্বনি মিনতি ড্রেস হাউস, কতুলপুর। মঞ্চ জয়গুরু ডেকোরেটার্স, মদন মোহনপুর। ব্যবস্থাপনায় মদন মোহনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আজকের যাত্রাপালায় অভিনয় করছেন পুরুষ চরিত্রে কাশীনাথ সাঁতরা, উজ্জ্বল প্রামাণিক, শশাঙ্ক শেখর রায়, সাহেব পণ্ডিত, সন্তু কৈবত্য, অভিষেক সাঁতরা, রাহুল সাঁতরা, স্বপন সাঁতরা, মেঘনাথ পণ্ডিত, রাজকমল ঘোষ, সুভাষ ঢালি, সৌরভ গায়েন, পবিত্র বাগ, পরিতোষ রায়, ধীরেন্দ্রনাথ রায়। স্ত্রী চরিত্রে মিনতি পাল গায়েন, সোমনা চক্রবর্তী, নীলাঞ্জনা রায় ও লক্ষ্মী ঘোষ। শুরু করছি লক্ষণ পণ্ডিত নির্দেশিত, উৎপল রায় রচিত এক বাস্তব ধর্মী অশ্রুসজল সামাজিক যাত্রাপালা গান। মদন মোহনপুর ঐতিহ্যবাহী রাধা দামোদর অপেরার ৫১তম নিবেদন। সে কোনো পিতার কন্যা নয়, কারো প্রণয় নয়, সে শুধু তার স্বামীর অগ্নি সাক্ষী স্ত্রী। বিধিরে বিধি আমার, বিধি তোমার লীলা বোঝা ভার, বিধি তোমার লীলা বোঝা ভার, বিধি তোমার লীলা বোঝা ভার, বিধি তোমার লীলা বোঝা ভার। আশার স্বপন ভেঙে গেল, আশায় পড়ল ছাই, ভরা ডুবি হলো রে নাও মাঝ দরিয়ায়। আশার স্বপন ভেঙে গেল, আশায় পড়ল ছাই, ভরা ডুবি হলো রে নাও মাঝ দরিয়ায়। বিধি তোমার লীলা বোঝা ভার, বিধি তোমার লীলা বোঝা ভার। বিধি রে বিধি আমার, কিছুতেই শুরু হতে পারে না, কিছুতেই না। আমি হাত জোর করে বলছি, দয়া করে আপনারা ফিরে যান। আমি আজকের এই পালার নাট্যকার, তাই বলছি এইসব অলীক রূপকথার গল্প শুনে অযথা সময় নষ্ট করবেন না। বাস্তব জীবনের সঙ্গে এইসব কাল্পনিক পালা কাহিনীর কোনো সম্পর্ক নেই। তবু দিনের পর দিন, রাতের পর রাত এইসব অবাস্তব গল্প লিখে পাতার পর পাতা ভরেছি শুধু পয়সার জন্যে, এই পাপি পেটের জন্যে। আজ বিবেকের কোষাঘাতে জর্জরিত, ক্ষত বিক্ষত হয়ে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। দয়া করে আপনারা আমার কথা শুনুন। এই মিথ্যের
ব্যবসা বন্ধ করুন। নাট্যকার, এভাবে এখানে আপনি চিৎকার করছেন কেন? এইভাবে আপনি এখানে ঢুকে পড়েছেন কেন? দেখছেন না আজকের আপনি যে এখানে ঢুকে পড়েছেন, আপনারা আজকের এই পালার নায়ক আমি। আর জানেন না এই পালার শুরুতেই আমার প্রবেশ করার কথা। কে তুমি? ও হ্যাঁ, তুমিই তো সেই অভিনেতা কাশীনাথ সাঁতরা। ওই পরিচয়টা আমার মঞ্চের বাইরে। এখন এই পালার নায়ক আমি অমর সরকার। হ্যাঁ, এই অমরকে তো আমিই সৃষ্টি করেছি। যে অমরের বাবা মা ছেলেবেলাতেই মারা গিয়েছিল, তারপর সে মানুষ হয়েছিল এক অনাথ আশ্রমে। কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাস করেছিল। তারপর অনেক চেষ্টা করেও ভালো একটা চাকরি জোগাড় করতে পারেনি বলে সে অবিনাশ চৌধুরীর ধান মিলে সামান্য একটা কুলির কাজ করছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এই পালার শুরুতেই আমি গান গাইতে গাইতে প্রবেশ করব, আর তারপরের অংশ গাইতে গাইতে প্রবেশ করবে এই পালার নায়িকা, আজকের অভিনেত্রী স্বপ্না চক্রবর্তী, অর্থাৎ আজকের নাটকের নায়িকা দেবযানী। জানি ওই দেবযানীও আমারই সৃষ্টি, যে কিনা তোমার মালিক ওই অবিনাশ চৌধুরীর মেয়ে। হ্যাঁ, আমরা দুজনে নাচবো গাইবো, তারপর হাতে হাত রেখে আমরা দুজনে ভালোবাসার কথা বলবো। ভালোবাসার কথা? হ্যাঁ, মালিকের ভেড়েও দেবযানী ভালোবাসে তাদের কারখানা সামান্য একজন শ্রমিক অমরকে, অর্থাৎ আমাকে। তোমাকে? হ্যাঁ। মিথ্যে মস্ত বড় ভুল। তেলে জলে কখনো মিশতে পারে না। মিল মালিকের মেয়ে কখনো অধীনস্থ কর্মচারীকে ভালোবাসতে পারে না। কি সব আবল তাবল কথা বলছেন? আপনি তো এই অমর আর দেবযানী ভালোবাসার গল্প তো আপনি নিজের হাতেই লিখেছেন। ভুল লিখেছি, ভুল। প্রাণহীন কাগজের ফুলকে আমি সত্যি বলে বাজারে বেচতে চেয়েছি। গরিব পরলোকের ভেদাভেদ ঘুচিয়ে এই মাটির বুকে মিথ্যার স্বর্গ তৈরি করতে পেরেছি। তাই তো আজকে নাটক বন্ধ করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত। আরে কি সব আবল তাবল কথা বলছেন? আপনি তা কিছুতেই পারবেন না। দেখছেন না হাজার হাজার মানুষ এসেছেন আজকের এই নাটকের অভিনয় দেখতে, তাই পাগলামি এখানে আসতে দিন। অমর, তুমি জানো না দেবযানী এখানে আসতে পারবে না। সে এসেছিল আমার খাতার পাতায়। আজ জীবনের মঞ্চে দেবযানীর বদলে কে আসবে জানো? কি আসবেন? আমি শ্রী অবিনাশ চৌধুরী, তোমার দেবযানীর বাবা। কি স্যার, আপনি এখন এখানে? Shut up! মালিকের সামনে কথা বলার আগে তাকে যে শ্রদ্ধা করে প্রণাম জানাতে হয় সেটা ভুলে যাওয়ার মতো সাহস তুমি কোথায় পেলে? বলো, কোন সাহসে আমার কারখানার সামান্য একটা কুলি হয়ে তুমি আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছো? বলুন নাট্যকার, বলুন। আমার মুখস্থ করা সংলাপে এ কথার তো কোনো উত্তর নেই। তাহলে বলুন আমি এখন কি কথা বলবো? জানি না, আমি কিচ্ছু জানি না। নাট্যকার, তোমার মুখস্থ করা সংলাপটা তো আমারই সৃষ্টি। চরম বাস্তবের সামনে দাঁড়িয়ে ওই মিথ্যে কথাগুলো চৈতি রাতের স্বপ্নের মতো হারিয়ে গেছে। এখন আর এ নাটক আমার কল্পনার কারাগারে বন্দী থাকবে না। তাই জীবন নাট্য রঙ্গমঞ্চে কোন সংলাপ উচ্চারণ করবে সেটা তোমাকেই খুঁজে বের করতে। নাট্যকার, এই ছোকরা, এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো। আমার একটা পিতৃদত্ত নাম আছে স্যার। আশা করি আপনি আমাকে সেই নামে ডেকে নিজের শিক্ষা সভ্যতার মর্যাদাটা আপনি রাখবেন। পিতৃদত্ত নাম? যার বাপ মায়ের কোনো ঠিক ঠিকানা নাই? বাপ মায়ের ঠিকানা থাকলে কোনো মানুষ এই পৃথিবীতে আসতে পারে না স্যার। তাই নাকি? তাহলে নিজের বাবার নামটা বলো তো শুনি। বলো, তুমি কার ছেলে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবা রবীন্দ্রনাথের ছেলের নাম কি আপনি কোনোদিন বলতে পারবেন? বলুন স্যার, বলুন। আপনি পারবেন না, কারণ বাবা মায়ের পরিচয়ে কোনো মানুষ বড় কিংবা ছোট হয় না। সেটা হয় নিজের শিক্ষা আর মনুষ্যত্বের মাপকাঠিতে। তোমার মাপটা আমার ভালো করে জানা আছে। সামান্য একটা কারখানার কুলি। আমার বাড়ির বিদেশি কুকুরটাও যার থেকে অনেক দামি। আপনি ভুল করছেন। খাঁটি সোনা কিন্তু শেখরারাও চিনে না। তার জন্য একটা কোষ্ঠী পাত্রের দরকার হয়, আর সেটা আপনি জানেন না বলেই আপনাদের মতন বড় লোকেরা ওই দেশের ঠাকুরকে ফেলে বিদেশের কুকুরকে কোলে তুলে নেয়। আমি জানতে চাই তুমি দেবযানীর সঙ্গে মেলামেশা বন্ধ করবে কিনা? বন্ধ? একমাত্র দেবযানীর কথা দিয়ে আমি সেটা বন্ধ করতে পারি স্যার। সত্যি ওকে ভালোবাসি। ভালোবাসা?
ভালোবাসা কাকে বলে তুমি জানো? ভালোবাসা ভালোবাসা হলো মনের ঠিকানা, ভালোবাসা হলো এক স্বর্গ, ভালোবাসা এক কবির কবিতায় নতুন দিনের ছন্দ। আমি হরফ করে বলতে পারি, ওর কবিতার কোনো মানেই আপনি বুঝতে পারেননি, কারণ আপনার শিক্ষাটা শুধু হিসেবের খাতায় অঙ্ক কষতে শিখেছে, কিন্তু মনের মাটিতে শেকড় মেলতে পারেনি। তাই আপনার শিক্ষাটা শুধু হাতির দাঁতের মতো দেখবার জিনিস, চিবোয়ার নয়। তবু তোমাদের ষড়যন্ত্রটা আমি ঠিক ধরতে পেরেছি। অমর, তোমাকে আমি 30,000 টাকা দিতে রাজি আছি, তার বদলে তুমি দেবযানীর জীবন থেকে সরে যাও। নিজের মেয়ের দামটা আপনি এত কম ধরলেন স্যার? দামটা কম মনে হলে সরাসরি বলো কত টাকা চাই তোমার। এমন সুযোগ হাতছাড়া করো না মোর, এ 2-4 লাখ টাকা কামিয়ে না। আপনি থামুন। একবার যখন আমি মনের কথা বলতে পেরেছি, তখন আপনার ওই শেখানো কথা আমি কিছুতেই উচ্চারণ করব না। বলো কত টাকা চাই তোমার। কোটি কোটি টাকা দিলেও আপনি আমাদের ভালোবাসা কোনোদিন কিনতে পারবেন না স্যার। খবরদার স্যার, অমরের গায়ে হাত তোলার চেষ্টাও করবেন না, তাহলে আপনার এই দামি লাঠিটা হয়তো আমি ভেঙে দিতে বাধ্য হব। রফিক, তুই এখানে কেন এসেছিস? এই বন্ধুর বিপদে তো এই বন্ধুকে এগিয়ে আসতে হবে স্যার। বন্ধু? একটা মুসলমানের ছেলে হয়ে তুই হিন্দু ছেলেকে বন্ধু বলছিস? না 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 স্যার, ওই পুরনো তাসটা খেলার একদম চেষ্টা করবেন না। অমরের ভালোবাসাটা কোনো পুরনো মসজিদ নয় যে আপনি রাম মন্দিরের পাঁচিল তুলে আমাদের দুজনকে আলাদা করে দেবে। রফিক! হ্যাঁ, ধর্মটা আমাদের আলাদা হলেও জাতটা আমাদের এক। জাত? হ্যাঁ, খেটে খাওয়া মেহনতি মানুষের জাত। তাহলে তুমিও শুনে রাখো, আমার জামাই হওয়ার স্বপ্নটা ভুলতে না পারলে আমার হয়তো আমি চিরজীবনের মতো ওই জেলখানায় বন্ধ করে রাখবো, অথবা ওর লাশটাকে কোনো অন্ধকার ঠিকানায় পৌঁছে দেবো। আর ওর সেই পরিণতি থেকে তোমাদের মতো ছোট লোকেরা আর ওই ভালোবাসা কতটা উচ্চারণ করার সাহস পাবে না, কোনোদিন না। রফি, তোকে আমি এখানে আসতে বারবার বারণ করেছিলাম, কিন্তু আসতেই হলো রে, কারণ একটু আগে রঘুয়া খুন হয়েছে। কি বলছিস তুই? রঘুয়া খুন হয়েছে? আরে আমার, হ্যাঁ, ওই বীজ ফোড়ে জঙ্গলে ওর লাশ পাওয়া গেছে। কিন্তু কে রঘুয়াকে খুন করলো, কেনই বা করলো? কিচ্ছু বুঝতে পারছি না রে অমর, কিচ্ছু বুঝতে পারছি না। শুধু মনে হচ্ছে আমাদের এই শান্ত গৌরীপুরের আকাশের মেঘে ধীরে ধীরে এক অজানা অশান্তির মেঘ উঠেছে। একটু পরেই হয়তো ঝড় উঠবে, ভয়ঙ্কর ঝড়। শিগগির চল অমর, শিগগির চল, আমরা রঘুয়ার বাড়িতে যাই। না রফিক, না, তুই ওদের বাড়ি যা, আমি থানায় যাচ্ছি। আমি যেমন করি হোক ওই রঘুয়ারদের খুনের তোদের শাস্তি দিতে হবে, শাস্তি দিতে হবে। চল চল ভাই, চল ভাই, চল। রফিক, তোমরা ওদিকে যেও না, আমার কথা শোনো। হে অজানা নাট্যকার, আমার কলম কেড়ে নিয়ে এ কোন জীবন নাটকের আসর জমিয়ে দিলে, যেখানে পায়ের নিচের পৃথিবীটা হলো মঞ্চ, প্রত্যেকটি মানুষ যেখানে এক একটা জীবন্ত চরিত্র, নিয়তি যে নাটকের পরিচালক, দুর্ভাগ্য যেখানে বেসুরে বেহালা বাজায়, নির্মল সত্যের আলোক সম্পদে যে অভিনয় ঝলসে ওঠে, এ নাটকে আজ আমাকেও একটা সাধারণ চরিত্রের ভূমিকায় নামিয়ে দিলে। তবে তাই হোক, দেখা যাক আমার দেখা দেবযানীর ভালোবাসা নিয়তির পরিচালনায় পূর্ণতা পাই কিনা, স্মৃতিতে সিঁদুর দিয়ে সে হতে পারে কিনা তোমার জীবনমুখী নাটকের মহানায়িকা, যার নাম অগ্নি সাক্ষী স্ত্রী। কোনো পিতার কন্যা নয় গো, কারো নয় প্রণয়ী, সে শুধু তার স্বামীর গো অগ্নি সাক্ষী স্ত্রী। সে কোনো পিতার কন্যা নয় গো, কারো নয় প্রণয়ী, সে শুধু তার স্বামীর গো অগ্নি সাক্ষী স্ত্রী। অগ্নি সাক্ষী স্ত্রী, অগ্নি সাক্ষী স্ত্রী, অগ্নি সাক্ষী স্ত্রী।
তোমার এতটুকু লজ্জা করলো না? লজ্জা করে না, কারণ তুমি আমার অগ্নিসাক্ষী স্ত্রী লালি। অগ্নিসাক্ষী স্ত্রী? যত সব ব্যাকডেটেড কথাবার্তা। শোনো, আমার মতো আধুনিক শিক্ষিতা মেয়ের কাছে না ওই কথার কোনো দাম নেই। দাম নেই বললি সব কিছু শেষ হয়ে যাবে না লালি। তুমি হিন্দুর মেয়ে, তোমার হাতে এখনো শাখা আছে, স্মৃতিতে সিঁদুর আছে। হ্যাঁ আছে, কিন্তু কেন থাকবে বলতে পারো? কেন আমাদের বিবাহিত জীবনের এই জিনিসটাকে বহন করে নিয়ে বেড়াতে হবে? কেন স্মৃতিতে সিঁদুর দিয়ে আমাদের সবাইকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের কুমারের জীবন শেষ হয়ে গেছে? কিন্তু পুরুষের জীবনে তো কখনো সেই চিহ্ন থাকে না। আমাদের সমাজটা চিরদিন পুরুষশাসিত ছিল বলেই হয়তো এক পেশে নিয়ম চালু হয়েছিল লালি। কিন্তু আমি তো তোমাকে বিয়ের মন্ত্রের মর্যাদা দেওয়ার জন্য তোমার কাছে আমি বারবার ছুটে এসেছি। এসেও কোনো লাভ হবে না, কারণ একটা স্পষ্ট কথা জেনে নাও, আমি তোমার সাথে কোনোদিন ওই শ্বশুর বাড়িতেই যাব না। যেতে তোমায় হবে। এভাবে তুমি কিছুতেই আমার সংসারের স্বপ্নটা ভেঙে দিতে পারো না লালি। বাবা, তাহলে কি তুমি আমাকে জোর করে নিয়ে যাবে না? দরকার হলে আমি তাই করবো। স্বামী হিসাবে সে অধিকার আমার নিশ্চয়ই আছে। এসো বলছি, চলে এসো। খবরদার নিখিল, আমার বোনের গায়ে হাত দেবার চেষ্টা করলে তোমার ওই হাতটা খুলে নিয়ে আমি তোমার গলাতেই ঝুলিয়ে দেবো। শোনা, আরে কিছুতেই এত সহজ কথাটা কেন বুঝতে পারছো না? আমার বোন মানে লালি কোনোদিন তোমার ওই বুড়ো বাপ মায়ের সঙ্গে একসঙ্গে সংসার করতে পারবে না। এই কথাটা আপনারা বিয়ের আগে বলেননি কেন? তখন তো ভেবেছিলাম বিয়ের পর তুমি আমাকে নিয়ে আলাদা সংসার পাতবে। তা কি করে সম্ভব লালি? আমি মা বাবার একমাত্র সন্তান, আমি আলাদা হয়ে গেলে তাদের দেখবে কে? মান্তু শোনা, এই ধরো তোমার বাবা মায়ের যদি আর কোনো ছেলে মেয়ে না থাকতো, এ মনে কথা তখন কে দেখতো? সেই কথা ভেবেই আমি আমার দায়িত্ব আর কর্তব্য থেকে সরে যেতে পারি না লালি। তাহলে 6 মাস আগে যাকে বিয়ে করেছিলে তার প্রতি বুঝি তোমার কোনো কর্তব্য নেই? তুমি কেন বুঝতে পারছো না? বাবা মা আমাকে খাইয়ে পড়িয়ে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, মানুষ করেছেন। আর ওই 6 মাসের সম্পর্কের জন্য আমি কখনো ওই 26 বছরের জীবনটাকে অস্বীকার করতে পারি না। তা যদি না পারো, বুড়ো খোকা হয়ে বাবা মায়ের কোলে উঠে বসে থাকে গিয়ে আমার মেয়েকে নিয়ে শখ করার শখটা ভুলে যাও। বাবা হয়ে এমন কথা আপনি বলছেন কি করে? আজ যদি সঞ্জয় দা বিয়ে করে আপনাকে ছেড়ে চলে যায়? জয় শিব শম্ভু, একটা ছেড়ে 10টা বিয়ে করলেও সঞ্জয় তার বাবাকে ছেড়ে কোনোদিনই যাবে না। ছেলেকে আমি তেমন শিক্ষা দিইনি। বাবা বাবা বাবা, চমৎকার! আরে নিজের ছেলেকে যে শিক্ষাটা দিয়েছেন আর পরের ছেলের বেলায় ভুলে গিয়ে ওই বুড়ো বাবা মার সঙ্গে আপনি বেইমানি করতে বলছেন। এ বাড়িতে দাঁড়িয়ে আমার বাবাকে অসম্মান করে কথা বলবে না। বেরিয়ে যাও, আই সে গেট আউট। আরে যাবো নিশ্চয়ই যাবো, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলেছে তাই লালি। একবার যখন স্মৃতিতে সিঁদুর পড়েছো, এরা তখন তোমার আত্মীয় নয়। সারা জীবন ধরে এরা তোমার পাশে কেউ থাকবে না, কিন্তু সুখে দুঃখে জীবনে মরণে যে বন্ধন বেঁচে থাকবে সেটা হলো 7 পাকের বন্ধন। আর যেদিন তুমি সেটা বুঝতে পারবে সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে লালি, অনেক দেরি হয়ে যাবে, অনেক। মন্তু শোনা, আরে ছি 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 লালি, আমি ভাবতেই পারছি না তোর মতো একটা আধুনিক শিক্ষিত মেয়ে কেমন করে ওই ফালতু ছেলেটাকে ভালোবেসেছিল। তখন তো বুঝতে পারিনি যে ও একেবারে মনটা পড়ে থাকবে সত্য যুগে। আসলে কলেজ লাইফে ওর মধ্যে মনুষ্যত্ব, বিবেক সবকিছুর প্রকাশ পেয়েছিলাম কিনা। সেটাই তো হলো সবচেয়ে বড় দোষ। এই যুগে আদর্শ আর মনুষ্যত্বের বড়াই নিয়ে যারা বাঁচতে চায় তাদের এই মূর্তি বানিয়ে পুজো করা যায়, কিন্তু সেই সব অমানুষদের নিয়ে সংসার করা যায় না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট ফাদার। এই বাজার অর্থনীতির যুগে মনুষ্যত্বের মূল্যবোধের কোনো দাম নেই, আত্মীয়তার বন্ধুত্বের কোনো বন্ধন নেই। এই উন্নতি আর প্রগতির ময়দানে আমাদের সবাইকে একা একা ঘোড়া ছোটাতে হবে, আর সেই রেসের ঘোড়াটার নাম হলো মানে মন্তু সোনা। তার মানে তুই টাকার জন্য তোর বোনকেও বলে যেতে পারবি, তাই তো? মন্তু সোনা, আরে শুধু বোন কিংবা বাবা নয় রে, টাকার জন্য এই দুনিয়ার এমন কোনো কাজ নেই যা এই সঞ্জয় করতে পারে না। এই শয়তান,
একটু আগে আমি জামাইকে বললাম তুই আমাকে ছেড়ে কোনোদিনই যাবি না। আরে ওটা তো একটা কথার কথা ফাদা, নইলে তুমি খুব ভালো করেই জানো যে ওই টাকার জন্য আমরা তিনজনের পিঠেই ছড়ি মারতে পারি। ছড়ি হ্যাঁ পারি, নিশ্চয়ই পারি, কারণ আমি জানি তোরা যতই আমাকে বাইরে থেকে সোহাগ আদর যত্ন করিস না কেন, সুযোগ বুঝলি ওই বাবার সম্পত্তি থেকে তুই কিন্তু আমাকে অধিকারটা কেড়ে নিতেও পারিস। পাত্রের সেই সম্পত্তি ভাগ নিয়ে আমি যাতে স্বামীর ঘরে ফিরে যাই, সেই জন্যই তো তুই আমাকে স্বামীর ঘরে যেতে দিতে চাস না। বাজে কথা বলিস না লালি, তুই নিজের ইচ্ছায় নিখিলকে ছেড়ে এ বাড়িতে চলে এসেছিস। হ্যাঁ এসেছি, 100 বার আসবো, কারণ আমি যে শিক্ষায় বড় হয়েছি সেই শিক্ষা নিয়ে তো আর শ্বশুর বাড়িতে গিয়ে স্বামী শ্বশুর আর শাশুড়ির মতো দেবতাদের সেবা করা যায় না। কারণ আমার জীবনে সোহাগ সিঁদুর টাকা এইসবের সবচেয়ে মূল্য বেশি, তাই তো আমি সারা জীবন বাবা তোমাদের কাছেই থাকবো। তাই বলছি সম্পত্তির ভাগ বুঝে নেবার জন্য আমি সারাটা জীবন তোমাদের কাছেই গলার কাঁটা হয়ে থাকো। কাঁটা জানি আমার বাবা এ বাড়ির মাটিতে একটা কাঁটা গাছ পুঁতে রেখে গেছে, সব সম্পত্তি আর কারখানার অর্ধেকটা দিয়ে গেছে আমার ওই বড় ভাইপোকে, আর বাকি অর্ধেকটা দিয়ে গেছে তোর আমার আর লালের নামে। তাই তো সারা ব্যাংক থেকে একটা টাকা তুলতে গেলে আমাদের তিনজনকে একসাথে সই করতে হয়। জয় শিব শম্ভু, তাতে একদিক থেকে ভালোই হয়েছে রে বেটা, আমাদের ভাগের টাকাটা ওই ব্যাংকে জমছি, আর তোর যেটা ছিলি ওই সন্দীপের টাকাতে কি আমরা ফুর্তি করছি। ফুর্তি আরে যাও পুলিশও, ওই জেঠার জেঠিমা মারা যাবার পর ওই সন্দীপ তোমাকে নিজের বাবার মতোই ভক্তি শ্রদ্ধা করি। তাই তোকে খুব সহজেই মদ আর বাইজের নেশায় মজিয়ে রাখতে পেরেছি। তাহলে আবার ওই মান্তু সেনার বিয়ে দিতে চাইছো কেন ফাদার? নিজে পছন্দ করে কাউকে ঘরে আনবে সে রাস্তাটা আমি বন্ধ করে দিচ্ছি। ওই অজানা মেয়ে এসে ওর কানে যে কখন কি মন্ত্র দেবে কেউ বলতে পারে? তুই অবিনাশ চৌধুরীর মেয়ে দেবজানি এ বাড়িতে বউ হয়ে আসার পর ও যে দাদার কানে কোনো মন্ত্র দেবে না, সেটা তুমি কি করে জানলে বাবা? দেবজানি ওদের কারখানায় এক কর্মচারীকে ভালোবাসে, তাই জন্য ওর বাবা জোর করে এখানে বিয়ে দিতে চাইছে। সুতরাং দেবজানি কোনোদিন সন্দীপকে মেনে নিতে পারবে না। আর দাদাও এত সহজে মদ আর বাইজের নেশা থেকে কোনোদিন ঘরে ফিরতে পারবে না। যদি পারে তাহলে দেবতানের সেই পুরোনো ভালোবাসাটা ভাঙিয়ে কখন কোথায় কিভাবে বিষ ঢালতে হবে ওর এই পরম পূজনীয় কাকা বাবু সেটা খুব ভালো করেই জানে। সুতরাং যতদিন এই কাকা বাবুর প্রতি ওই ভাইপোর অবিচল ভক্তি থাকবে ততদিন খাও দাও আর ফুর্তি করো। আরে একটু হাতে উঠবো নাই, অত সহজে টাকা উঠবো নাই, এই পাথরের টুকরো হইয়া আপনাকে মাথায় আশ্রাইয়া পড়বো। ফালতু কথা বলবেন না মিস্টার সার্কেল, ব্যাংক থেকে টাকাটা তুলে এনেছেন কিনা তাই বলুন। আগে না, টাকা পাই নাই পক্কা। জয় শিব শম্ভু। পাননি মানে কেন পাননি? আগে কাকা বাবু ডাইলের মোছা তলে। তার মানে মানে এই ডাইলের বাটির উপরে থাকে জল আর তলে থাকে আসল মাল, মানে সর্দা আমার যেই চেকখানি দিছিল তার তলে যেই পর্দার সইটা আছে সেই সইটা নাকি জাল। কে বলেছে আপনাকে? আরে ব্যাংক ম্যানেজার কইছে। আরে এই চেকের লগেই তো আমারও ধইরা থানায় নিয়ে যাইতেছিল। নিহাত আপনাকে কোম্পানির পুরনো ম্যানেজার বইলা কোন রকমে ম্যানেজ কইরা আসামি এখানে আসতে পারছি। ঠিক আছে কই আমাকে চেকটা ফেরত দিন তো দেখি। না, এইটা নিয়ে আমার এখন থানায় যাইতে হইব। থানায় যাবেন কেন? আরে বুঝতে পারতেছেন না, ডাইলের মোছা তলে এই চেকের তলের পর্দার যে সইটা
সেটা কে জাল করেছে, কেন করেছে, ওই পুলিশের রুলের গুতায় সেইটারে টাইনা বার করতে হইব তো। ম্যানেজার বাবু, আমি বলছি আপনি চেকটা সঞ্জয়কে ফেরত দেন। ডাইলের মশা তোলে কাকা বাবু, আপনার বোধহয় মনে নাই যে আমি আপনার বাবার ম্যানেজার হইয়া এই বাড়িতে প্রথম আসছি, আর সেই সুবাদে আমি আপনার সিনিয়র ওই জেঠা বাবুর পোলা, ওই বর্দা ছাড়া আমি কারোর হুকুম মানি না। তাহলে আমি আপনাকে বলছি, আমার কাকা বাবুর আদেশ সামনে মাথা পেতে নিন। কিন্তু বর্দা, কোনো কিন্তু নয়। আমার বাবা মারা যাওয়ার সময় আমার হাত ধরে বলেছিলেন, সন্দীপ, এ বাড়িতে তোর কাকাবাবুর যেন কোনোদিন কোনো অসম্মান না হয়, তোর ভাই বোনেরা যেন কোনোদিন বুঝতে না পারে যে তুই তাদের জ্যাঠ, তুই তো দাদা। সেই থেকে এই কাকাবাবু আমার চোখে এক জীবন্ত বিগ্রহ। সঞ্জয় আর লালি হলো আমার বুকের দুই পাঁজর। মানতে শোনা, এবার ভালোই ভালোই চেকটা ফেরত দিন তো দেখে। কিন্তু কিন্তু বর্দাই চেকের তলে আপনার সইটাতে জাল। লাল, ওই দেখি। এই দেখেন দেখেন, ভালো কইরা দেখেন, নিশ্চয় নিশ্চয় এই বাড়ি কেউ শয়তানি কইরা আপনাকে সইটা জাল করছে। এই বাড়িতে কেউ এমন জাল জচুরি করতেই পারে না। এটা আমার নিজের সই। অসম্ভব, আমি আপনাকে হাতের লেখা চিনতে ভুল করুম নাই। কিন্তু মুখের কথাটা তো মানবেন। তবু যদি সন্দেহ হয়ে থাকে তাহলে এখানে আমি আরো একটা সই করে দিচ্ছি। এই নিন, টাকাটা তুলে নিয়ে এসে ভাই সঞ্জয়কে দিয়ে দিন। আপনি কইলেন নিশ্চয় দিমু, কিন্তু আগের সইটাতে যে ভেজাল ছিল সেটা কিন্তু প্রমাণ হইয়া গেল। কি বলতে চান আপনি? আর ভেজাল ছিল বইলাই আপনি নিজের হাতে সই কইরা কোন এক মহাশয়তান রে বাঁচাইয়া দিলেন। কিন্তু আপনার এই ভালো মানুষের মর্যাদা আপনি কোনোদিন পাবেন নাই বর্দা। একদিন বসবেন যে এই আত্মীয়তার ডাইলের উপরে থাকে শুধু জল, আর তার তলে কোনো মজা নাই, তলে থাকে শুধু পাক, নর্দমার প্রস্রাব পাক। শুনলি দাদা, শুনলি? একটা সামান্য ম্যানেজারের আসপোর্টার কথাটা তুই শুনলি? ওটাই আমি শুনতে চাই না। তোর যখন টাকার দরকার হবে তুই আমার কাছে চলে আসবি, আমি চোখ বুজে চেকে সই করে দেব। কিন্তু এমন কিছু করবি না যাতে আমাদের ভাইয়ের মধ্যে পুলিশকে এসে ডাকতে হয়। তার মানে ওই সামান্য কোটা টাকার জন্য ভিখারির মতো আমাকে তোর কাছে হাত পাততে হবে? ভিখারি কাকে বলছিস রে ভাই? ভিখারি কাকে বলছিস? আরে ভিখারি তো আমি। নিজের গর্ভধারিণী মার জন্মদাতা বাবা মারা যাওয়ার পর থেকেই সামান্য একটু ভালোবাসা পাওয়ার জন্যে ভিখারির মতো তোদের কাছে আমি হাত পেতে দাঁড়িয়ে আছি। জয় শিব শম্ভু। তুই কি বলছিস বাবা? আমরা তোকে ভালোবাসি না? অতি বড় শত্রু সেই কথা বলার সাহস পাবে না কাকা। ভালোবাসো বলেই তো ব্যবসা সম্পত্তি সব আমি তোমাদের হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে বসে আছি। তবু সামান্য কটা টাকার জন্য কেন এ বাড়িতে আমার সই জাল হয় বলতে পারো কাকা? সঞ্জয় ভুল করে ফেলেছে বাবা, বড় ভাই হিসাবে ওকে তুই ক্ষমা করে দি। সঞ্জয় কোনো অপরাধ করেনি, কিন্তু আমাকে বড় কষ্ট দিয়েছে। বুকের এই বিশ্বাসের পাঁজরটাই একটা ব্যথার চির ধরিয়ে দিয়েছে। ভালোবাসার দাবি নিয়ে ও কেন আমার কাছে টাকাটা চাইতে পারেনি, সেই প্রশ্নটা আমার মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আই এম সরি দাদা, আমি কথা দিচ্ছি আর কোনোদিন এরকম ভুল করব না। না 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 না, কথা দিস না ভাই, কথা দিস না। আধুনিক যুগের শিক্ষিত বড় মানুষদের মনটা হলো ওই ভাগারে পড়ে থাকা মৃতদেহের মতো। লোভ, লালসা, হিংসা, ছলনা সব কিছুকে ভুলে ওখানে মানুষের স্বপ্নগুলো ওই মোড়াটাকে ঠুকরে ঠুকরে খেতে যাইছে। সংযম, শিক্ষা আর আত্মমর্যাদার লাইটা হাতে না থাকলে কেউ কোনোদিন ওই স্বপ্নগুলোকে তাড়াতে পারবে না। সন্দীপ বাবু, বাবার শূন্য সিংহাসনে তোমায় বসিয়ে যেন তোমার পায়ে হাত দিয়ে আমি সারা জীবন বলতে পারি, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ। দাদা দাদা মন্দু সোনা, শয়তান মানতে সোনা, আমার তার সামনে দাঁত বার করে হাত বিনা বলে দিচ্ছি। আজ দাদার সই জাল করেছিস, কোনোদিন হয়তো আমারটা করবো বাবা, করবো, আমি নিশ্চয়ই করবো, কারণ আমি তোমার ভাইপোর মতো। এক
কত উপকার ওই ফাদার। আমার স্বার্থের সুতোতে টান পড়লে আমি তোমারও সর্বনাশ করতে এতটুকু ভয় পাবো না। জয় শিব শম্ভু। তাহলে তুইও জেনে রাখ সঞ্জয়, তোর নিজের বাবাকে চিনতে তুই ভুল করেছিস। এই আদর দিয়ে তোকে আমি একটা বাঁদর তৈরি করতে পেরেছি। সেই বাঁদরের বিস্তারটা ভেঙে তোর লেজটা ধরে আমি আচারও মারতে পারি। তার আগেই আমি তোমার বুকে যদি সেই বিস্তারটা বসাই। কাজটা কিন্তু এত সহজে হবে না, কারণ তুমি তাকে বাদর ভাবছো। অনেকদিন আগে সে একটা বাঘ হয়ে বসে আছে ওই সুন্দর বনের ভয়ঙ্কর বাঘ। Yes, my dear father. ওই সন্দীপের মতো কোনোদিন আমি তোমার পায়ে হাত দিয়ে পিতা স্বর্গ পিতা ধর্ম বলে কোনোদিন প্রণাম করতে পারবো না, কারণ আমার একমাত্র স্বর্গ আর ধর্ম হলো টাকা। Yes! মানি 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 মন্তু সোনা। মানে 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 সোয়েটার দেন হানি। এই যুগটাই হলো টাকার গোলাম। মালিক শ্রমিক স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা সব সম্পর্কের ঠিকুজি লেখা হয় কাগজের নোটে। তাই অবিনাশ চৌধুরীর ছেলে এই দীপঙ্কর চৌধুরীর একমাত্র ভালোবাসা হলো টাকা। মিথ্যে মিথ্যে মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। টাকা ছাড়াও তোমার জীবনে আরেকটা ভালোবাসা আছে দীপঙ্কর। অসম্ভব, তেমন কোনো খবর অন্তত আমার জানা নেই। আমার চিন্তা ভাবনা ধ্যান জ্ঞান এভরিথিং ইজ মানি মানি অ্যান্ড মানি। তাহলে এই পাপিয়ার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ও ডার্লিং, তোমার ব্যাপারটা হচ্ছে আলাদা। তুমি তো আমার মন প্রাণ জীবন সব সব কিছু জুড়ে বসে আছো, তাই তোমার নামটা আলাদা করে বলবার কথাটা কখনো মনেই থাকে না। বুঝেছি বুঝেছি, সেই জন্যই বুঝি গত 3 দিন হয়ে গেল একবারও আমাদের বাড়িতে যাওয়ার কথা তোমার মনে পড়ে না। না গো না, গত কয়েকদিন ধরে আমরা ভীষণ ব্যস্ত ছিলাম ওই দেবযানীর ব্যাপারটা নিয়ে। ওই বাবা একটা হেস্ত নেস্ত করে ফেলতে চাইছে। আমি অবাক হয়ে যাচ্ছি দীপঙ্কর, তোমাদের বাড়ির মেয়ে হয়ে দেবযানী কি করে একটা রাস্তার ছেলেকে ভালোবাসলো? ওই মেয়েদের বেশি লেখাপড়া শেখালে এই যা হয়, গরিবদের জন্য প্রাণটা উদলে ওঠে। মোটেই না, আমিও তো বিয়ে পাশ করছি, তাই বলে ভালোবাসার ব্যাপারে আমি কোনো ভুল করিনি। আর তাই তো তোমার মতো একজন রাজকুমারকে আমি পছন্দ করেছি। তাই নাকি? আগে হ্যাঁ মশাই, সংসারের অঙ্কটা না মেয়েরা খুব ভালো করেই বোঝে। তাই যার সঙ্গে গাঁটছড়া বেঁধে সারা জীবন ধরে ঘর করতে হবে তার ওজন না বুঝে মেয়েরা কখনো প্রেমে পড়ে না। কিন্তু আমার বাবা ব্যবসার হিসাবটা কিছু কম বোঝেন না, আর সেই জন্যই তো নগদ 2 লাখ টাকা হাতে না পেলে তিনি ওই রাজকুমারকে কিছুতেই বিয়ের পিড়িতে বসতে দেবে না। তুমি কি বলছো দীপু? বিশ্বাস করো পাপিয়া, তোমাকে এতদিন ধরে ভালোবাসার পর আজ এই কথাটা বলতে আমার বুকটা ভেঙে যাচ্ছে, কিন্তু না বললেও তো কোনো উপায় নেই, কারণ বাবা আমাকে কাল স্পষ্ট করে তার এই শেষ কথাটা জানিয়ে দিয়েছেন। তার মানে আমার দাদা যদি 2 লাখ টাকা দিতে না পারে তাহলে আমাদের বিয়ে হবে না? আমাদের এই 1 বছর ধরে মেলামেশা প্রেম ভালোবাসার কি কোনো দাম নেই? আমার কাছে থাকলেও বাবার কাছে নেই। তিনি বলেছেন পাপিয়া যখন তোর ওজন বুঝেই প্রেমে পড়েছে তখন তার দামটাও আমি ওজন করেই নেব। বাবার কথা থাক, আমি তোমার মতামতটা জানতে চাই। আমি কি করে বাবার উপর কথা বলি পাপিয়া? এমনিতেই দেবযানীর ভাষা নিয়ে এক বাবা একবার রেগে আগুন হয়ে আছে। বুঝতে পেরেছি, প্রেম করার সময় ছেলেরা কোনোদিন বাবা মার মত নেয় না, অথচ বিয়ের পিড়িতে বসার সময় বাবা মার অবাধ্য ছেলে নয় বাধ্য ছেলে হয়ে মাথা নিচু করে বসে থাকে। একতরফা দোষ দিয়ে পুরো লাভ নেই পাপিয়া। তুমি যদি বাজারে গিয়ে চন্দ্রমুখী আলু কিনতে চাও তাহলে তো চাঁদের টাকা খোয়াতেই হবে। আমি তাহলে এতদিন ধরে একটা মিথ্যেকে ভালোবেসেছিলাম, ভুলের বালুচরে বিশ্বাসের প্রাসাদ তৈরি করেছিলাম। না পাপিয়া না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি দীপঙ্কর, তুমি বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তাহলে তোমার দাদাকে বুঝিয়ে বলো তোমার বাবা মারা যাওয়ার সময় তোমার নামে বিরাট সম্পত্তি রেখে গেছে, আর তোমার দাদা উকিল হয়ে
দায়ে বায়ে ভালোই তো রোজগার করছে। বলবো বলবো, নিশ্চয়ই বলবো, দাদাকে তো বলতেই হবে। কিন্তু আমার দাদাও যদি তোমাদের মতো দাড়িপাল্লা হাতে নিয়ে ওজন করতে বসেন, তাহলে যে আমার জীবনটা দিশাহীন অন্ধকারে হারিয়ে যাবে দীপঙ্কর। আপনি কি বলছেন দিদি? আপনাদের জীবন এখন রোজনাই চলবে, হাজার বাতি রোজনায়? হাজার বাতি জ্বালতে হলে তো অনেক তেল চাই গণেশ। আমার দাদার ঘানিতে যদি রসদ না থাকে, তাহলে 7 মণ তেলও পড়বে না, আর তোমাদের এই রাধাও কোনোদিন নাচবে না। পাপিয়া, বড় গাছে মই লাগাতে হলে মইটাকে অনেক অনেক বড় করতে হয়। তবুও তোমরা বামুন হয়ে চাঁদে হাত দিতে চাও। ওই ভিখারি অমর সরকার যেমন আমাদের কারখানার মজুর হয়েও ওই মালিকের মেয়ের দিকে হাত বাড়িয়েছে। ওই সারা অমর সরকার হাতটা ভেঙে যাবে ছোট বাবু। এই আমরা চমচা গনসা তার জন্য নরকের দরজাটা খুলে দিয়ে এসেছে। এই রাস্তে আস্তে কথা বল, ভুলে যাস না দেবযানী এই বাড়িতেই আছে। এতে তাতে কি হয়েছে ছোট বাবু? এতে গা শুদ্ধ সব লোক জেনে গেছে যে আপনাদের কারখানা ইন্ডিয়ার লিডার ওই রঘুয়া খুন হয়েছে। সাবাস সাবাস গণেশ সাবাস, সকালে বেলায় তুই বড় ভালো খবর দিয়েছিস রে। কিন্তু 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 খুনটাকে করলো বল দেখি। আরে সে কথা আমি কি করে বলবো ছোট বাবু? এই দেখুন না, আমার হাতে কিংবা জামা কাপড়ে কোথাও রক্তের দাগ দেখাতে পারবেন না। এই অঞ্চলে আজ পর্যন্ত যেখানে যতগুলো খুন হয়েছে, তোর হাতে তো কেউ কোনোদিন রক্তের দাগ পায়নি রে। আরে পাবে কি করে? আমার এই বাঁ হাতে টাকা থাকলে এই ডান হাতটা তো ম্যাজিকের মতন কাজ করে ছোট বাবু। তাহলে এই নে, আপাতত এই টাকাটা রাখ। আর শোন, অস্ত্রটা ঠিক জায়গায় রেখে এসেছিস তো? আরে কি যে বলেন ছোট বাবু, এই তো ছোটখাটো কাজ ভুল করলে আপনারা কি নম্বরি নোট বান্ডিলে হাত তুলে দিতেন? তাহলে তাহলে এখন তুই সোজা সোজা পুলিশ ইন্সপেক্টর সাহেবের কাছে চলে যা। উনি তোকে যা বলবেন ঠিক সেই মতন কাজ করবি। কিচ্ছু ভাববেন না ছোট বাবু, এই গনসা হলো জাজ সাহেবের বাচ্চা। তার সামনে যতক্ষণ নম্বরি নোটের বাঁশি বাজাবেন, ততক্ষণ আপনাদের ইশারায় ফোনা তুলিয়ে ফোঁস করবে। তাহলে এদিকে আয়। ওই ইন্সপেক্টর সাহেবের কাছে যাওয়ার আগে তোর মুখে একটু makeup করে নে। এ আপনি কি করলেন ছোট বাবু? ওরে বোকা, তোর মুখের ওই টাটকা আঘাতের চিহ্নটা না থাকলে আরে লোকে বিশ্বাস করবে কেন? তুই যখন ওই রঘুয়ার খুনিকে বাধা দিতে গেছিলি, তখন সে তোর উপর চাক্কু চালিয়েছে। চাক্কু কই বাদ নাই ছোট বাবু। আপনার গনসা যেমন রক্ত নিতেও পারে, তেমন রক্ত দিতেও ভয় পাই না। কাজটা মিটে গেলে এই রক্তের দামটা মিটিয়ে দেবে। কাগজের নোট দিয়ে কখনো রক্তের দাম শোধ হয় না গনসা, তার জন্য রক্ত দিয়েই রক্তের দাম শোধ করতে হয়। আরে তাই তো তোকে দেখলে বড় ভয় করে রে আমার, কারণ পিঁপড়ার পাকা গজায় ঠিক তার মরিবার আগে। তুমি কোন সাহসে আমাদের বাড়িতে এসেছো? আগে না, আমি তো আপনার কাছে এসেছি আমি দেবযানীর কাছে। আশ্চর্য, গরিব বলে কি তোমাদের এতটুকু লজ্জা থাকতে নেই? এত গালাগালি খেয়েও তোমাদের কি লজ্জা হয় না? না 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 না, পোছা নর্দমার পাশে দাঁড়ালে সেখানে পদ্ম ফুলের গন্ধ পাওয়া যায় না, সেখানে ওই নর্দমারই গন্ধ পাওয়া যায়। আমাকে খোঁচা দিয়ে কথা বললে তোমার মুখটাই ভেঙে দেবো। নিশ্চয়ই দিবি দাদা, নিশ্চয়ই দিবি। কারণ পণ্ডিতকে খোঁচা দিলে দুটো জ্ঞানের কথা শুনতে পাবি, আর মূর্খকে খোঁচা দিলে তো প্রাণেই মারা যেতে হবে। দেবযানী, এরকম একটা নিচু ক্লাস রয়ে কথা বলতে তো লজ্জা লাগছে না? ভালোবাসার জগতে উঁচু নিচু জাতপাতের কোনো বিচার হয় না দাদা। ওই মন্দিরে প্রসাদ পেতে হলে সবাইকে এক লাইনেই কিন্তু বসতে হয়। এই এক লাইনে বসার জন্য ওই পৃথিবীতে বুঝি অন্য কোনো পুরুষ ছিল না? যে ভালোবাসতে জানে সেই তো সত্যিকারের পুরুষ, আর যারা সেই ভালোবাসায় বাধা দেয় তারা হলো কাপুরুষ। দেবযানী, হ্যাঁ দাদা, হ্যাঁ, ভালোবাসা নদীর স্রোতের মতো সার্থকতার সাগরের দিকে বয়ে যায়, আর যারা সেই স্রোতে বাধা দেওয়ার সৃষ্টি করে সেই মহাপ্লাবন হয়ে দুকুল ভাসিয়ে দেয়। আধুনিক সভ্যতা নদীর বুকেও
কংক্রিটের বান দিতে শিখেছিস, তোদের এই মহাপ্লাবনকে আমি মজার খাল করে তুলবো। তারপর এই ছেলেটাকে সারা জীবন ধরে শুধু অত্যাচার মরুভূমিতে হাহাকার করে মরতে হবে, হাহাকার করে মরতে হবে। দাদা দেবজানি, আমার মতো একজন সামান্য ছেলের জন্য সত্যি সত্যি তুমি এদের সবার বিরুদ্ধে দাঁড়াতে পারবে? জানি না, জানি না, আজ সত্যি আজ আমার বড় ভয় করছে গো। আমার বাবার টাকা আছে, ক্ষমতা আছে, আর হয়তো আমাকে ভালোবাসার অপরাধী তোমাকে ওরা এমন শাস্তি দেবে যে না দেবজানি না, তুমি পাশে থাকলে কোনো আমি শাস্তিকে ভয় পাই না, কারণ তোমার ভালোবাসা এই গোটা পৃথিবীর সাথে আমাকে লড়াই করার শক্তি জুগিয়েছে। কিন্তু আমি যা তোমার পাশে থাকতে পারবো না অমর। বাবা কোনো এক বড় লোকের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আরে জানি তুমি তো নাবালিকা নাও যে তোমার ইচ্ছার বিরুদ্ধে তিনি তোমার বিয়ে দিয়ে দেবেন জোর করে, বলো? তবুও ইচ্ছা না থাকলেও দাদা আর বাবার মুখের উপরে আমি কোনো কথা বলতে পারিনি, তাই আমাকে মত দিতে হয়েছে। দেবজানি তুমি কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। এইভাবে গোটা সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে ঘনিষ্ঠ আত্মীয়দের অভিশাপ করিয়ে আমরা বোধহয় সুখী হতে পারবো না অমর। না দেবজানি না, এইভাবে তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি তাহলে হয়তো তোমাকে না পেলে হয়তো কোনোদিন বাঁচবো না। তবুও আমার কিছু করার নেই অমর, প্লিজ তুমি আমাকে ভুলে যাও অমর। না দেবজানি না, মানুষ কি তার হৃৎপিণ্ডের শব্দটা কি কখনো ভুলতে পারে? শিরায় শিরায় যে রক্ত প্রবাহ বইছে তার অস্তিত্বটা কি কখনো ভোলা যায়? কিন্তু যারা আমাকে বড় করেছেন, মানুষ করেছেন, তাদের কথাটাও তো আমার ভাবা উচিত। নিজের সুখের জন্য আমি তো তাদের সঙ্গে এইভাবে বেইমানি করতে পারবো না অমর। তাই তুমি ফিরে যাও, এটাই হয়তো আমাদের শেষ দেখা। না দেবজানি না, এইভাবে তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি হয়তো আর বাঁচবো না। তাহলে এই সমাজ সংসারটাকে আমি তছনছ করে দেবো। তাদের আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। হাসবো না? সামান্য একটা মিথ্যে কথা বললাম আর তাতেই তুমি এত ভয় পেয়ে গেলে? এইভাবে তুমি আর আমাকে কোনোদিন ভয় দেখাবে না। আমি সব কিছু আঘাত সহ্য করতে পারি, কিন্তু তোমাকে হারাবার কথা ভাবলে সত্যি আমার যে মাথায় আগুন জ্বলে যায়। তোমাকে হারাবার কথা আমিও যে ভাবতে পারি না অমর, তাই তোমার জন্য আমার এই জীবনটাও যে আমি বিলিয়ে দিতে পারি অমর। দেবজানি তুমি আমাকে এত ভালোবাসো? সাথী তুমি আমার জীবনী, সাথী তুমি আমার মরণী, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, ও সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, ও সাথী রে, সাথী রে, সাথী, সাথী, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। বাহ 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 বাহ, চমৎকার! আমার বাড়ির মার্বেল পেছনের মেয়ে তাহলে এবার ওই রাস্তার ছেলেটার কাদা মাখা পায়ের ছাপ পড়লো। বাহ! আমি যাকে মনের কোণে জায়গা দিয়েছি তুমি তাকে অপমান করে তোমার নিজের সম্মান নষ্ট করো না বাবা। শাট আপ! তোমার জীবন সাথী হওয়ার কি যোগ্যতা আছে ওর বলতে পারো? আছে বুক ভরা ভালোবাসা আছে, আর আছে সুন্দর করে একটা ভবিষ্যতের, আর আছে সততা, আর একটা শিক্ষার উজ্জ্বল অহংকার। ওই অহংকার দিয়ে তুমি আমার মেয়েকে কখনো সুখী করতে পারবে না। এই পৃথিবীতে কেউ কাউকে সুখী করতে পারে না বাবা, সুখটা থাকে মানুষের মনে। কেউ সোনার পালঙ্কে শুয়েও সুখী হয় না,
আবার কেউ ছেঁড়া কাতায় পরম সুখে শুয়ে থাকে বাবা। এবারে ছেড়ে গিয়ে তুমি ওর ভাঙা বাড়িতে থাকতে পারবে? দেবতার মূর্তি গাছতলায় থাকলেও সেটা তো মন্দির হয়ে ওঠে বাবা, মন্দির। ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখলে আমি কিন্তু আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করব। না স্যার না, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সমস্ত সম্পত্তির একটা কানাকড়িতেও আমি কোনোদিন, আমরা দুজনেই কোনোদিন দাবি জানাতে আসবো না। তাহলে যদি আমি তোমাকে এই মুহূর্তে আমার কারখানা থেকে ছাঁটাই করে দিই, তখন ওই মেয়েটাই খাবে বলতে পারো? যতদিন এই দুহাতে খেটে খাওয়ার শক্তি থাকবে ততদিন এই গরিবের পেটে কোনোদিন ভাতের অভাব হবে না স্যার। তাহলে আমি তোমাকে এই মুহূর্তে আমার কারখানা থেকে ছাঁটাই করে দিচ্ছি। স্যার, কাল থেকে তুমি একজন সাধারণ মজুর হয়ে আমার কারখানায় আসবে না, আসবে ম্যানেজার হয়ে। বাবা, বাবা তুমি কি বলছো বাবা? কি বলছি রে মা, এতক্ষণ আমি বাইরে থেকে তোদের সব কথা শুনেছি, তাই আজ তোদের ভালোবাসাটাকে আমি স্বীকার করে নিচ্ছি। স্যার 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 আপনি আপনি আমাকে সত্যি সত্যি বলছেন স্যার? এমন অনেকদিন ধরে অনেকভাবে তোমাদের আমি পরীক্ষা করেছি, আর সেই পরীক্ষায় তোমরা সসম্মানে পাস করেছো। বাবা, আমাকে আপনি ক্ষমা করুন বা, না বুঝে না জেনে আমি আপনাকে অনেক আঘাত দিয়ে কথা বলেছি। সেই আঘাতটা আমার পাওনা ছিল আমার, তাই সেই জন্যই তো জীবনের আসল সত্যিটাকে আমি চিনতে পেরেছি। এসো ভেতরে এসো। তুই আয় মা। 1 মিনিট মিস্টার চৌধুরী, আমাকে দয়া করে আমার হাতে তুলে দিন। হি ওয়াজ আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট? আপনি কি বলছেন ইন্সপেক্টর? ওকে ওকে আপনি অ্যারেস্ট করবেন কেন? কি অপরাধ করেছে আমর? কাল রাতে আপনাদের কারখানা ইউনিয়ন লিডার রঘুয়াকে খুন করেছে। এ হতে পারে না, আমরের মতো ছেলে কোনো কিছু খারাপ কাজ করতে পারে না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে স্যার? আরে রঘুয়া ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু। সেই জন্য তো তাকে ভুলি বালি ওই গৌরীপুরে জঙ্গলে নিয়ে যেতে পেরেছিলেন এবং নিজে লিডার হওয়ার জন্য ওই পথের কাঁটাকে সরিয়ে ফেলেছে। কি আপনি যে অভিযোগ আনছেন তার সমর্থনে আপনার হাতে কি প্রমাণ আছে বলতে পারেন? যে অস্ত্র দিয়ে রঘুয়াকে খুন করা হয়েছিল, একটু আগে আমরা ঘরে সার্চ করে সেই রক্ত মাখা চোপারটা পাওয়া গেছে। কি বলছেন স্যার? আমার ঘরে অস্ত্র পাওয়া গেছে? এছাড়াও এই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে ওই গণেশ। হ্যাঁ, সে খুন করার সময় তোমাকে বাধা দিতে গিয়েছিল বলে তুমিও তাকে সেই চোপার দিয়ে আঘাত করেছো। আহত অবস্থায় গণেশ এখন হাসপাতালে ভর্তি আছে। চমৎকার চমৎকার স্যার, চমৎকার। সুন্দর একটা হিন্দি সিনেমার আপনি গল্প সাজিয়েছেন ইন্সপেক্টর সাহেব। দেখুন স্যার, আপনার মনে হয় কোনো একটা ভুল হচ্ছে। অমরের মতো ছেলে কোনোদিন এমন কাজ করতে পারে না, কোনো অপরাধ করতে পারে না। কে কি পারে না পারে পুলিশ হিসাবে সেটা আমি ভালো করে জানি। যে অপরাধ উনি করেছেন তার জন্য ফাঁসি অথবা যাবজ্জীবন অন্ধকারে পৌঁছে মরতে হবে। চলে এসো অমর। মিস্টার সাহা, আমি অবিনাশ চৌধুরী, আমি নিজে ওর হয়ে জামিন দাঁড়াচ্ছি। এই অপরাধের জন্য কোনো জামিন হতে পারে না মিস্টার চৌধুরী। আই এম সরি। এসো অমর, স্বেচ্ছায় আত্মসমর্পণ করো। হ্যাঁ, তাই করব, নিশ্চয় করব। তার আগে আমি আপনার বিবেকের কাছে আমি একটা কথা বলতে চাই। যদি পুলিশের চাকরিতে আপনি কোনোদিন একটা পয়সা ঘুষ না খেয়ে থাকেন তবেই আপনি আমার হাতে হাত করা পড়াবেন। কি হলো, এগিয়ে আসুন, আমার হাতে হাত করা পড়ান। আপনার বিবেক কি বলছে? কি খুনির মুখে আবার বিবেকের কথা? চল সালা, লোকাপে নিয়ে গিয়ে তোর আমি মুখখানা আমি ভেঙে দেব। না 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 না, তুমি কিছু ভেবো না দেবজানি। কোন ষড়যন্ত্রের লাল চোখ আমাদের সত্যের মুখ কোনোদিন বন্ধ করতে পারবে না। মিথ্যার কুয়াশা সরিয়ে আমি একদিন সত্যের সূর্যকে আমি ঠিক চিনি আনবো। আমি ঠিক চিনি আনবো। চলুন চলুন অফিসার, চলুন। আসুন বাবা, 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 তুমি এখনো চুপচাপ দাঁড়িয়ে আছো। তুমি একটা কিছু করো বাবা, একটা কিছু করো। তুমি অমরকে বাঁচাও বাবা, অমরকে বাঁচাও। কেউ নিশ্চয়ই ওর বিরুদ্ধে একটা মিথ্যা ষড়যন্ত্র করেছে বাবা, তুমি ওকে বাঁচাও বাবা। আমি জানি দেবজানি। তুমি জানো? হ্যাঁ জানি, কারণ আমি রঘুয়াকে দিয়ে খুন করেছি বাবা। তারপর আমি অমরের বিরুদ্ধে মিথ্যা কেস সাজিয়েছি বাবা।
তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি দেবযানী, ওই আস্থা করে বাধা কখনো স্বর্গে যায় না। আমার মেয়ের সর্বনাশ শাস্তি ওকে পেতেই হবে। বাবা, ভালোবাসা যদি অপরাধ হয় বাবা, তাহলে যে আমিও সমান অপরাধী। আমার জন্য কেন একা অমর শাস্তি পাবে বাবা? আমি যে তোমার পা ধরে বলছি বাবা, অমরকে তুমি বাঁচিয়ে দাও বাবা, অমরকে তুমি বাঁচিয়ে দাও। আমারই বলছে বলার দায়িত্বটা এখন তোমার হাতে দেবযানী। আমার হাতে? ইয়েস, তুমি যদি সন্দীপকে বিয়ে করতে রাজি হও তবেই আমি অমরকে খালাস করে দিতে পারি। না না বাবা না, তুমি এত বড় শাস্তি আমাকে দিও না বাবা। অমরকে যে আমি কিছুতেই বলতে পারবো না বাবা। তাহলে ওকে ফাঁসি দিয়ে ঝুলতে হবে। দুটোর মধ্যে একটা বেছে নাও। যদি ভালোবাসাটাই বড় হয় তাহলে অমরের মৃত্যুটাকে মেনে নাও, আর যদি ওকে বাঁচাতে চাও তাহলে ওর কথা ভুলে গিয়ে সন্দীপকে বিয়ে করো। বলো তুমি কি করতে চাও? কি চাইবো বাবা? সন্দীপকে বিয়ে করলে আমার সুখ শান্তি ভালোবাসাকে নিজের হাতে গলা টিপে খুন করতে হবে, আর নিজেকে বাঁচাতে হলে অমরকে যে মরতে হবে বাবা। আমার আর কি করার আছে? কি চাইবো বলো, কি আমাকে বলে দেবে তোমরা বলো। কেন দেবযানী তুমি না অমরকে ভালোবাসো? আরে সত্যিকারের ভালোবাসার জন্য তো অনেক আত্মত্যাগ করতে হয়, আর তুমি এটুকু পারবে না? তুমি কথা দিচ্ছ যে অমরকে বাঁচিয়ে দেবে বাবা, আমার সঙ্গে কোনো রকম ছলনা করবে না বাবা, কোনো রকম ছলনা করবে না। বলো বলো বলো। তোমার মতে ওদেরকে কথা দিচ্ছি, যে মুহূর্তে সিঁদুর পরে তুমি এবারে থেকে চলে যাবে সেই মুহূর্তে অমর মুক্তি পাবে। বলো তুমি রাজি? চমৎকার বাবা, চমৎকার। নিজের অর্থ আর আভিজাত্যের দম্ভকে বাঁচিয়ে রাখার জন্য নিজের মেয়েকে তুমি বলি হতে বলছো বাবা। তবে তাই হোক বাবা, তাই হোক। যুগ যুগ ধরে তোমাদের মতো ধনতান্ত্রিক সমাজে কাগজের নোটের জ্বালিয়ে ভালোবাসার চিতা সাজানো হয় বাবা, আর আমি আজ সেই চিতার ছাইকে সিঁদুর করে নিয়ে নিজের স্মৃতিতে পড়ি নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখবো বাবা। অমরের মুক্তির জন্য আমি আজ নিজেকে শেষ করে দিতে রাজি বাবা, শেষ করে দিতে রাজি। আমি রাজি বাবা। কত সাদ ছিল সাধনা ছিল, এতটুকু বাঁধি বাসা, এতটুকু বাঁধি বাসা। কত সাদ ছিল সাধনা ছিল, এতটুকু বাঁধি বাসা, এতটুকু বাঁধি বাসা। মূলে বান চাক করে দিল ভাই, ঝরে এলো সর্বনাশা। মূলে বান চাক করে দিল ভাই, ঝরে এলো সর্বনাশা। এতটুকু বাঁধি বাসা, এতটুকু বাঁধি বাসা, এতটুকু বাঁধি বাসা, এতটুকু বাঁধি বাসা। দেবযানী
দেবযানীকে তো রাজি হতেই হবে, কারণ সে যে অমরকে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষটার সর্বনাশ সে তো কিছুতেই মেনে নিতে পারে না। তাই অমরের মঙ্গলের জন্য দেবযানী অমরকে ছেড়ে শ্বশুর বাড়ির পথে পা বাড়ালো। স্মৃতিতে সিঁদুর দিয়ে জড়ার গয়নায় গা ঢেকে নতুন স্বামীর পাশে বসে সে একটু আগে নারায়ণগড়ের দিকে রওনা দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, এ আমি চাইনি। ওই অমর রফিক দেবযানী ও তার বাবা দাদা এই গৌরীপুরের প্রত্যেকটা মানুষকে আমি চিনি। তাই চেনা চরিত্রগুলোকে নিয়ে আমি একটা সুন্দর মিলনান্তক প্রেমের নাটক লিখতে চেয়েছিলাম, কিন্তু কঠিন বাস্তব আমার সব কল্পনাকে ব্যর্থ করে দিয়ে দেবযানীর বিয়ের সানাইয়ের বিরহের সুর বাজিয়ে দিল। এ কাণ্ড আমি চাইনি, কোনো দিন চাইনি। তুমি না চাইলেও বাস্তবের ঘটনাগুলো নিয়তি নির্ধারিত পথ ধরে এগিয়ে যাবে নাট্যকার, কারণ সত্য সবসময় তোমাদের কল্পনার চেয়েও অদ্ভুত হয়। তাহলে আমাদের লেখা গল্পগুলোকে লোকে অবাস্তব অবিশ্বাস্য বলে উড়িয়ে দেয় কেন? কারণ তোমাদের গল্পগুলো দর্শকরা বিশ্বাস করবে কিনা সেই ভয়ে অনেক কিছু লিখতে সাহস পায় না। তাই সত্যের কোনো জয় নাই বলে সে বিশ্বাস করে না। কিন্তু মহাকবি বাল্মীকি তো রামচন্দ্র জন্মাবার অনেক আগেই রামায়ণ লিখেছিলেন। 2 টাকার কলম হাতে নিয়ে তুমি ওই বাল্মীকির উদাহরণ টেনে আনো নাট্যকার, কারণ তিনি শুধু মহাকবি ছিলেন না, ছিলেন মহাজীবনের রূপকার। তাই তার কলম থেকে সত্যের জন্ম হয়েছিল। কিন্তু তোমার নাটকের চরিত্রটা তো তোমার গল্পকে অগ্রাহ্য করে অন্য পথে চলেছে। তা তো চলেছেই, নইলে ভুঁইফোর বট গাছের মতো আপনি এখানে প্রবেশ করলেন কি করে? আপনাকে এই গ্রামে কোথাও দেখেছি বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, আপনি কে বলুন তো, গিয়ে আপনার পরিচয়? বাস্তবের আলোতে যথা সময়ে সেটা প্রকাশ পাবে। আপাতত জেনে রাখো, আমি এখানকার বাসিন্দা নই, আমি বাইরের থেকেই আসছি। আমার উঠোনের সামনে আপনার ওই বিদেশি গাড়িটা দেখেই আমি বুঝতে পেরেছি, কিন্তু হঠাৎ এই গৌরীপুরে কেন এসেছেন বলুন তো? অমর সরকার নামে একটি ছেলের সঙ্গে দেখা করতে এসেছি। অমর সরকার? তাকে আপনি চিনলেন কি করে? মাস কয়েক আগে সে আমার কোম্পানিতে একটা চিঠি লিখেছিল। কিন্তু সে তো এখন বিচারাধীন। হ্যাঁ, একটু আগে অমর ছাড়া পেয়েছে। ওই দেবযানীর বিয়ের পর অবিনাশ চৌধুরীর ইঙ্গিতে পুলিশ তার আনা খুনের অভিযোগ তুলে নিয়েছে। আশ্চর্য, বাইরের লোক হয়েও আপনি এত ঘটনা জানলেন কি করে? অনেক দূরে থাকলেও তোমাদের এই গৌরীপুরের সব ঘটনার উপর আমার তীক্ষ্ণ নজর আছে। এতদিন আমার ইচ্ছার বিরুদ্ধে এখানে অনেক অঘটন ঘটে গেছে, কিন্তু এবার সেই ইতিহাসটাকে আমি বদলে দেব। এখন থেকে আমি যা চাইবো তাই ঘটতে হবে। না না বাবা, না, এই ভুল তুমি করো না। এই সর্বনাশের প্রতিশোধের নেশা থেকে তুমি ফিরে এসো। না হল্লা, আজকের এই পরিস্থিতির জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। লোহা যখন গরম থাকে তখনই তাতে ঘা মারতে হয়। কিন্তু তুমি কিসের জন্য আমাকে নিয়ে এত দূর ছুটিলে বাবা? আমি তো নিজের দুর্ভাগ্যকে মাথা পেতে মেনে নিয়েছি। এই পৃথিবী কারো ওপর আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ না থাকলেও এই রাজশেখর রায় কখনো এত বড় অন্যায়কে মুখ বুঝে সহ্য করবে না। রাজশেখর রায় নামটা যেন খুব চেনা চেনা মনে হচ্ছে। ও হ্যাঁ, চিনেছি। আমি আপনাকে চিনতে পেরেছি। আপনিই তো সেই বিখ্যাত রাজ অটোমোবাইলসের মালিক রাজশেখর রায়, আমাদের এখানকার। না, তার কোনো প্রকাশ করতে হবে না। শুধু আমার এই বর্তমান ছবির সঙ্গে অতীতের সম্পর্কটাকে মিলিয়ে নিয়ে তুমি তোমার নতুন নাটকের রসদ খুঁজে নাও। নাটক? মানুষকে নিয়ে বিধিতা পুরুষ যে বিচিত্র নাটক লিখে চলেছেন, তার চরিত্র হয়ে আপনাকে এখানে আসতে দেখেই আমার কলমের কালি শুকিয়ে গেছে। যদি আমার আন্দাজ ভুল না হয়, তাহলে এই বোধহয় আপনার সেই মেয়ে যাকে একদিন। না না, আমি শুধু রাজশেখর রায়ের মেয়ে অহল্যা। অহল্যা? কোনো পরিচয় আপনি এখানে টেনে আনবেন না। পাষাণী অহল্যা, ভগবান রামচন্দ্রের ছোঁয়ায় যে পাষাণ মূর্তিতে প্রাণ ফিরে এসেছিল। তোমার জীবনে কি আর কোনোদিন রঘুপতির পায়ের ছাপ পড়বে না অহল্যা? এই যুগের রঘুপতি যে নগদ টাকা হাতে না পেলে কাউকে উদ্ধার করেন না, আর আমিও খোঁজ দিয়ে সেই পরিচয়টা ফিরে পেতে চাই না। তাহলে তাই হোক হে নটরাজ, তোমার নাচের ছন্দেই সৃষ্টি হয়েছিল এ বিশ্বের প্রথম নাটক। সেই মহানাটকের আমি একজন নীরব দর্শক হয়ে দূরে সরে থাকি, দূরে। পুরুষের মতো পালিয়ে যাচ্ছেন কেন নাট্যকার? যে অমর সরকারকে নিয়ে আপনি মহান নাটক লিখতে চেয়েছিলেন, তার পরিণতিটা আপনি একবার দেখে যান।
আমার তুমি মদ খেয়েছো? জানি না। অর্থাৎ তুমি বুঝি অমর সরকার? হ্যাঁ, এই পবিত্র গঙ্গা জল আমার পরিচয় সব চিতাভস্য ভাসিয়ে নিয়ে গেছে। চোখের সামনে গোটা পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছে। চুপ করুন আপনি, চুপ করুন। মহাপ্রলয়ের বাদল বাজছে, বিশ্বাস আর ভালোবাসার শবযাত্রা চলেছে ওই শ্মশানের পথে। তাই মহাকালের ঘণ্টার শব্দ ছাপিয়ে এখন শোনা যাচ্ছে ওই প্রাচীন পৃথিবীর এক পতনের শব্দ। এখানে কেউ কোনো শব্দ শুনতে পাবে না, কারণ অধঃপতনের কোনো শব্দ হয় না। অধঃপতন? হ্যাঁ, অধঃপতন। মানুষের চরিত্রটা সবার চোখের সামনে ভেঙে খান খান হয়ে যায়, তবু তার কোনো শব্দ শুনতে পাওয়া যায় না। আজ তুই এই মদের বোতল হাতে নিয়ে নিজেকে চরিত্রহীনতার ভগ্নস্তূপ করে তুলে। এই রফিকে, এই চরিত্র রাখার কথা আমাকে তুই কেন বলছিস? যারা মিথ্যে অপরাধে অপরকে মিথ্যের অপরাধে কেসে জেলে পাঠায়, একজনের সঙ্গে ভালোবাসার অভিনয় করার পর অন্যের সিঁদুর পরে পরের ঘরে গিয়ে তাদের সুখের আলো জ্বালে, তাদের কি কোনো চরিত্র থাকতে নেই? বল। তুই ভুল করছিস অমর। অবিনাশ চৌধুরী তোকে মিথ্যে মামলায় ফাঁসালেও তাতে হয়তো দেবযানীর কোনো দোষ নেই। সে হয়তো বাধ্য হয়ে না রফিক, না। সে আমাকে নিজে বলেছিল সে তার বাবার পছন্দ করা ছেলেকে সে বিয়ে করতে চায়, আর আমি যেন তাকে ভুলে যাই। আর সেটা আমি ভুলতে পারিনি বলে সেদিন আমাকে নাচে গানে আমার মনটা ভুলেতে পেরেছিল। আর ওই অবিনাশ চৌধুরীর অর্থের দম্ভ আমাকে ওর সঙ্গী হয়ে আমাকে মিথ্যে কেসে জেলে পাঠিয়েছিল। তাই যদি হয় তাহলে তাদের অন্যায় আদেশের কাছে মাথা নামিয়ে আপনি কেন এভাবে কি মদের নেশায় নষ্ট করছেন আমার বাবু? কি বললেন? মানুষকে যদি কোনো বিষাক্ত পোকা কামড়ায় সে কি লজ্জায় মুখ লুকিয়ে বসে থাকে, নাকি সেই অপমান আপনার মতো মদের বোতল হাতে তুলে নেয়? না হল্লা দেবী, আমার এই মদের বোতল আমার জীবনের সঙ্গী। তাই সবাই আমাকে একা ছেড়ে চলে গেলেও এই মদের বোতল আমার যখন একমাত্র বন্ধু, তখন এ আমাকে ছেড়ে কিছুতেই যাবে না, কিছুতেই না। যে মানুষ নিজের আত্মার অপমান সহ্য করে মদের নেশায় সান্ত্বনা খুঁজে, সে তো কাপুরু। খবরদার স্যার, এই অমর সরকার জীবন যুদ্ধে হেরে যেতে পারে, কিন্তু কেউ যদি তাকে কেউ কাপুরুষ বলার কোনোদিন সাহস পাবেন না। কে আপনি? বিখ্যাত রাজ অটোমোবাইলসের মালিক রাজশেখর রাজ অটোমোবাইলস। ও বুঝেছি। আমার তো মনে পড়ছে অনেকদিন আগে ওনার কোম্পানিতে একটা চিঠি লিখেছিলিস। সে অমর আজ মরে গেছে। যে অমর কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পড়েছিল, কলেজের ল্যাবরেটরিতে নিত্য নতুন আবিষ্কারের নেশায় দিন রাত সে মশগুল হয়ে পড়ে থাকতো, আমার মধ্যে সেই অমরের আজ কোনো অস্তিত্বই নেই। মনে করে দেখো, তুমি হঠাৎ একটা এমন কেমিক্যাল তৈরি করেছিলে যেটা পেট্রোলের সঙ্গে কয়েক ফোঁটা মিশলে যে কোনো গাড়ি দ্বিগুণ রাস্তা চলতে পারে। সামান্য একটা গ্রামের ছেলের এত বড় আবিষ্কারের কথা সেদিন কেউ বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়েছে। টাকার জোর ছিল না বলে অমর নিজেও সেটার পেটে নিয়ে কোনো ব্যবসা করার কথা ভাবেনি। তবু শেষটা হিসাবে সব কথা জানিয়ে আপনাকে একটা চিঠি লিখেছিল। আর সেই চিঠি পাওয়ার পর বাবা ব্যাপারটা নিয়ে অনেক গবেষণা করে আজ ব্যবসার প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছে অমর বাবু। হ্যাঁ অমর, আমার পয়সার পেটে নিয়ে তুমি আমার কারখানাতেই কেমিক্যাল তৈরি করবে, আমার কোম্পানি সেটা বিক্রি করার ব্যবস্থা করবে। আর এই ব্যবসায় আপনারা আমাদের আদি পুরস্কার থাকবে। আর এই অঙ্কটাই হবে আপনার একমাত্র পুরস্কার। দরকার নেই হল্লা দেবী, আজ আমার কোনো লাভ ক্ষতির দরকার নেই। কারণ কোনো প্রলোভনই আজ আমাকে আমার জীবনের পথে আর কোনোদিন ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। পারবে। শত ব্যর্থতা, শত মৃত্যুকে অতিক্রম করে, শত দুঃখের সাগর পার হয়ে তবেই তো জীবন পূর্ণ হয়ে ওঠে। সেই জীবনের ডাকে সাড়া দাও ভাই, সেই জীবনের ডাকে সাড়া দাও। হ্যাঁ অমর, হ্যাঁ
এই ধনতান্ত্রিক সমাজের মানুষের সব থেকে বড় শত্রু হলো অভাব আর দারিদ্র। আর এই দারিদ্র নামে দানবটাই তোর জীবন থেকে কেড়ে নিয়েছে দেবযানীকে। খতম কর অমর, ওই দানবটাকে তুই খতম কর। হ্যাঁ অমর বাবু, আজকের দিনে ব্যাংকের অঙ্কটাই হলো মানুষের একমাত্র পরিচয়। আপনি নিজের জন্য এই পরিচয়টা তৈরি করুন। না না না, আজ আমি পারবো না হল্লো দেবী, কারণ আজ আমি হারিয়ে গেছি, আজ আমি ফুরিয়ে গেছি। তোমাকে পারতেই হবে। যে পুরুষ অত্যাচারের প্রতিশোধ নেয় না সে তো নপুংস। তার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। কেন আপনি এভাবে বারে বারে আপনারা উস্কানি দিয়ে, ওই প্রতিহিংসা দিয়ে আমার এই মনের যন্ত্রণাটাকে বারে বারে আপনার উস্কে দিতে চাইছেন কেন? আমার বাঁচা মোরার আপনার কি যায় আছে? আপনার আমি প্রতিশোধ চাই। এই গৌরীপুরের মাটিতে আমারও চোখের জল মিশে আছে অমর। তুমি আর আমি দুজনে একই জ্বালায় জ্বলছি। কেমন মাই বয়, চোখের জলকে জ্বলন্ত লাভার শোধ করে নিয়ে শুরু হোক আমাদের প্রতিশোধের পালা। মিস্টার রায়, আমাদের জীবনটাকে যদি সার্থকতার বেদিতে প্রতিষ্ঠাতা করতে চান করুন, কিন্তু ওর মনে প্রতিশোধের আগুন জ্বালাবেন না। ব্যর্থ ভালোবাসা যদি কখনো প্রতিশোধের পদ নেয়, তাহলে সেই ধ্বংসের আগুনে নিজেকে উপরে ছাই হয়ে যেতে হয়, নিজেকে উপরে ছাই হয়ে যেতে হয়। হাল ভাঙা পাল ছাড়া নৌকাটাকে আপনি কোনো পার ঘাটায় পৌঁছে দিন, কিন্তু দয়া করে আপনার প্রতিহিংসার শরীফ করে তুলবেন না। হ্যাঁ বাবা, ভুলে যাও তুমি প্রতিশোধের কথা। আমি যদি সত্য ধর্মে এখনো অবিচল থেকে থাকি, তাহলে ভগবানের আদালতে একদিন না একদিন ঠিক আমি সুবিচার পাবো। প্রতিশোধ চাই, প্রতিশোধ। যে ছলনার কালো হাত আমার দেবযানীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, সেই ছলনার হাত তাদের আমি কঠিন শাস্তি দেবো। আমার চোখের জলের প্রত্যেকটি বিন্দুকে আমি করে তুলবো এক একটা বিষাক্ত মিলে বিদ্যমানের পায়ের তোলায় পিছিয়ে যাওয়া মৃত্যু। এই ভালো বিশ্বাসের ভালোবাসাটাই মৃতদেহটাই হবে আমার জীবনের একমাত্র শক্তিশালী বন্ধু। বন্ধুত্ব ভালোবাসার আর ওই বিদ্রোহী অস্তিত্বটাই হবে জানবে সেই বন্দুকের স্টিকার। আসুন মিস্টার চৌধুরী, আসুন। আমার আজ থেকে প্রতিশোধের পথে শুরু হবে আমার প্রেমের পূজা। সুন্দর ভুবনী তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমার জানাই, আমার কেউ নাই তাই তোমার জানাই। তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। বাবা, এই যে অপূর্ব দৃশ্য! যে বাড়িটা সারা বছর বৈশাখের দারোয়ানে অগ্নির মতো জ্বলছিল, সেখানে এক পশলা বৃষ্টির মতো গানের ঝর্ণাটাকে নামিয়ে আনলো কে? আপনি নিশ্চয়ই সন্দীপদার বউ, অর্থাৎ আমার নতুন বৌদি। হ্যাঁ, তবে নতুন দেওয়ারটি ঠাকুরপুকুরে তো আমি চিনতে পারলাম না। আমার নাম নিখিল, অধর্মের নাম নিখিল মজুমদার। খাতায় কলমে এবারের একমাত্র জামাই, অর্থাৎ আপনার নন্দাই। ওই কথাটি বলতে আপনার একটু লজ্জা করছে না?
6 মাস আগে আমি এ বাড়িতে এসেছি, আর এতদিনে আপনার দর্শন পেলাম। আপনি চাকরির জন্য বাইরে গেছেন আমি জানি, কিন্তু আমি যে অফিসের কাজে বাইরে গিয়েছিলাম, এই নির্জলা মিথ্যা কথাটা আপনাকে কে বলেছে বৌদি? আমার কথা যদি মিথ্যা হয় তাহলে বুঝবো আপনি ইচ্ছা করেই এ বাড়িতে আসেননি। খানিকটা তাই, কারণ বিনা নিমন্ত্রণই বিয়ে বাড়িতে আসাটা জামাইয়ের মানায় না। বিনা নিমন্ত্রণ? এ কি বলছেন আপনি? ঠিকই বলছি। আপনার ননদ আজকাল সবার সামনে আমার পরিচয় দিতে লজ্জা পায়, তাই মুখে বলা তো দূরের কথা, একটা চিঠি পাঠিয়েও এরা আমাকে খবরটুকুনো দেননি। সে কি? মাত্র 1 বছর আগে আপনাদের ভালোবাসা করে বিয়ে হয়েছে। হ্যাঁ, অবের সংসার আর শ্বশুর শাশুড়ির দায়িত্বর বোঝাটা মাথায় চাপাতি লালির ওই ভালোবাসার বেলুনটা বাসি ফুলের মতো চুপসে গেছে। তাই এখন আমার মিসেস আবার ফের মিস লালি হওয়ার আশায় ওই ডিভোর্সের মন্দিরে মানত করেছেন। মানত না না, তা কি করে হয়? অগ্নি সাক্ষী রেখে মেয়েদের কপালে যে সিঁদুর একবার ওঠে, কোনো ডিটারজেন্ট দিয়ে সেই সিঁদুর কিছুতেই মোছা যায় না ভাই। তাই হাজার চেষ্টা করলেও ঠাকুরজি আর আপনার পথ যে কখনোই আলাদা হতে পারে না ভাই। কি পারবো আর কি পারবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তার জন্য আমি কারোর সাথে কোনো রকম আলোচনা করতে রাজি নই। যার সঙ্গে আলোচনা করছি সে তোমার জীবন মরণের সাথী ভাই। কতগুলো সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে কোনো তো মেয়েদের স্মৃতিতে সিঁদুর দিলেই সে কখনো মালিক হতে পারে না। তার জন্য মেয়েদের সুখ দুঃখ শখ আহ্লাদের দায়িত্ব নিতে হয়, বুঝেছো? সে দায়িত্ব আমি তো পালন করতে প্রস্তুত লালি। তোমার সাধ্যটা কোনোদিনই আমার হাতের নাগালের হবে না, কারণ সে ক্ষমতা তোমার নেই। ঠাকুরজি, কোনো বইয়ের পাতায় রং তুলি দিয়ে ছবি আঁকলে সেই ছবি আঁকা হয় না ঠাকুরজি। ভাগ্য যাকে যে রং তুলি দেয় তাই নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয় ঠাকুরজি। থাক, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। একটা কথা মনে রেখো, তুমি কিন্তু পরের ঘর থেকে এসেছো, তাই এই বাড়িতে কোনো ভালো মন্দ কথা বলার অধিকার কিন্তু তোমার নেই। পরের ঘর থেকে তো আমি নিজের ঘরেই এসেছি ঠাকুরজি। শ্বশুর বাড়িটাই তো মেয়েদের নিজের ঘর। এখন যদি আমি আমার বাপের বাড়ি গিয়ে বাপের বাড়ির কথায় নাক গলাই, সেটা কি তারা কি আমায় মেনে নেবে ঠাকুরজি? তার মানে তুমি বলতে চাইছো যেহেতু এটা আমার বাপের বাড়ি তাই এই বাড়িতে আমার কোনো অধিকার নেই, তাই তো? ছি ছি ঠাকুরজি, এ কথা আমি বলতে চাইনি। নিশ্চয়ই বলেছ, 100 বার বলেছ, আর সেই জন্য তুমি নিখিলকে ডেকে এনে তার কানে মন্ত্র দিচ্ছ। মন্ত্র? তুমি কি বলছো লালি? আমি তো তোমার সঙ্গে নিজের থেকে দেখা করতে এসেছি। থাক, আর শাক দিয়ে মাছ ডাকতে হবে না। একটা কথা মনে রেখো বৌদি, এই বাড়িতে আমরা যা করব আমরা যা বলবো সেটাই শেষ কথা। বাবা যতদিন বেঁচে আছে তোমার স্বামী সে স্বাধীনতায় কখনো কোনো দিন বাধা হতে পারবে না। ঠাকুরজি, তুমি মিথ্যে মিথ্যে রাগ করছো ঠাকুরজি। এ বাড়ির বউ হয়ে আমার উচিত তোমাদের ভাঙা সংসারটা জোড়া লাগিয়ে দেওয়া। তাই তোমাদের স্বামী স্ত্রীর যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে, আমি বড় বৌদি হিসাবে তোমাদের সেইটা সম্পর্কটা মিটিয়ে দেওয়া কি আমার কর্তব্য নয় ঠাকুরজি? আরে শিওর শিওর, ইউ আর কারেক্ট বৌদি। আজ বুঝতে পারলাম তুমি শুধু সম্পর্কেই বড় নও, দায়িত্ব আর কর্তব্যের বিচারে তুমি আমাদের চেয়ে অনেক অনেক বড় মাপের মানুষ। ঢং করিস না তো। ও যে কত বড় মাপের মানুষ, এই বাড়িতে কার যে কতটা মাপ সেটা আমার খুব ভালো করে জানা আছে। আরে তাই যদি থাকে তাহলে এভাবে নিজের জীবনটাকে নষ্ট না করে বৌদির কথা মাথা পেতে নিয়ে এই ভগবানের মতো মানুষটার হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আপনার কথাটা শুনে আমার হাততালি দিতে ইচ্ছা করছে সঞ্জয় দা, কিন্তু ওই ভূতের মুখে রাম রাম শুনলেও বেড়ালাও হাসি চেপে মুখ রাখতে পারে না। আরে তোমরা যে কেন আমাকে এত অবিশ্বাস করো আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। বেড়াল যদি কখনো বলে আমি মাছ খাবো না, আমি আজ ছোবো না, আমরা সবাই কাশি যাব, তবে ওই মাছের দল কোনোদিন ওই বাঘের মাসিকে বিশ্বাস করতে পারে না। মান্তু শোনা, এই প্রসাদটা খেয়ে গেলে না ভাই, একটু নিয়ে যাও। না বৌদি, আমি প্রতিজ্ঞা করেছিলাম এ বাড়িতে কখনো জলক গ্রহণ করবো না, তাই দূর থেকে তোমার ওই দেবতার প্রসাদকে আমি প্রণাম করে যাচ্ছি। যদি কোনোদিন এদের আত্মীয়তার অধিকার আমি ফিরে পাই, সেদিন তোমার হাত থেকে প্রসাদ নিয়ে আমার প্রতিজ্ঞাটা আমি ভঙ্গ করবো বৌদি, আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করবো। মান্তু শোনা,
আহা, এমন সোনার টুকরোটা কি আঁচলে না ভেদে ওই লালি তাকে পথের ধুলোয় ছুঁড়ে ফেললো। এখন তুমি ওদের 4 হাত যদি এক করে দিতে পারো বৌদি, তাহলে হয়তো আমার কষ্টের বোঝাটা কিছুটা হলেও হালকা হতো। আমি কাউকে কোনোদিন তোমাদের ছোট হতে দেব না ভাই। তোমাদের সব কিছুর বিপদ আমি মাথায় তুলে নিয়ে এই সংসারের মুখে আমি হাসি ফুটিয়ে তুলবই তুলবো। এই মহৎ প্রচেষ্টায় আমি সব সময় তোমার পাশে থাকবো বৌদি। দাও দাও বৌদি, দাও প্রসাদ দাও। তোমার কাছ থেকে এই দীক্ষা নিয়ে শুরু হোক আমার নতুন জীবনের নতুন পথ চলা। দাঁড়াও বৌমা, এসব কি শুনছি? তুমি নাকি আমাদের ঠাকুরের আসনে গোপালের মূর্তি পুজো করেছো, এ কথা সত্যি? হ্যাঁ সত্যি বাবা, ছোটবেলা থেকে গোপাল যে আমার আরাধ্য দেবতা। ও আরাধ্য দেবতা, তাই বলি বাড়ির কারোর পারমিশন নেবার কোনো প্রয়োজন মনে করলেন না, তাই না? দেবতার দয়া হলে তিনি কারো বাড়িতে আসার জন্য কারো পারমিশন নেন না ঠাকুরজি। জয় শিব শম্ভু! তুমি কোন অধিকারে গোপালের মূর্তি প্রতিষ্ঠা করেছো জানো না? এ বাড়ির সবাই শক্তি মন্ত্রে দীক্ষিত, তাই কৃষ্ণের পূজা কোনোদিন হয়নি আর হবে না। সব ঠাকুরই তো এক, যেই কালী সেই কৃষ্ণ। এক ঈশ্বরকে যে যেভাবে আরাধনা করে কাকাবাবু, সেই মূর্তি বানিয়েই তার পুজো করা হয়। আরে বাবা বাবা বাবা, এই হচ্ছে সত্যিকারের ভক্তির কথা। তাই তো ঠাকুর বলেছেন, ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা, মানে মন্তু শোনা। তুই চুপ কর, এর সঙ্গে আমাদের কোনো বাড়ির সম্পর্ক নেই। তাই পরের ঘর থেকে এসে ও কিছুদিন এ বংশের নিয়মকে বদলাতে পারে না। অগ্নি সাক্ষী করে যেদিন আমি গোত্রান্তরিত হয়ে বাড়িতে এসেছি কাকাবাবু, সেদিনই আমি এই বংশের সব অধিকারের অংশীদার হয়ে গেছি। জয় শিব শম্ভু! আমাকে অধিকার দেখিও না বৌমা, মনে রেখো আমি এ বাড়ির কর্তা। তবু তুমি যদি জোর করে এ বাড়ির নিয়মকে উল্টে দিতে চাও, তাহলে সন্দীপকে বলে আজ এ বাড়ি থেকে চলে যাব। আমাকে ছেড়ে যাওয়ার কথা তুমি স্বপ্নেও উচ্চারণ করবে না কাকা। এ বাড়িতে তোমার আসন শূন্য থাকলে তোমার এই ছেলের জীবনটাও যে শূন্য হয়ে যাবে। জয় শিব শম্ভু! এ বংশের নিয়ম যদি উল্টে যায়, তাহলে আমি কেমন করে চোখ মিলে সেই অনাশিষ্ট দেখবো রে সঞ্জয়? এবারে সব নিয়ম কানুনের মালিক হচ্ছে তুমি, তাই তুমি বেঁচে থাকতে সেই নিয়ম কেমন করে উল্টে যাবে কাকা? তাকে উল্টে দেবে? উল্টে দেবার লোক এখন এসে গেছে রে বাবা। এই বৌমা আমাদের ঠাকুরের আসনে গোপালের মূর্তি বসিয়েছে। আমি তো এতে দোষের কিছু দেখছি না দাদা। ওই হিন্দু শাস্ত্রে যখন ওই 33 কোটি দেবতার জায়গা আছে, আর তখনই তুই চুপ কর। শক্তি ধর্মে যারা দীক্ষিত তাদের বাড়িতে গোপালের পুজো হতে পারে না। ধর্ম টর্ম আমি বুঝি না কাকা, আমার সব ধর্ম সব শাস্ত্র গীতা ভাগবত হলে তুমি। তাই তোমার যদি আপত্তি থাকে তাহলে এ বাড়িতে আর কোনোদিন গোপাল পুজো হবে না। আমি বলছিলাম কি, কোনো কিন্তু নয়, আজ থেকে তোমাকে ওই ঠাকুর পুজো বন্ধ করতে হবে, আর এটা আমার আদেশ। স্বামীর আদেশ আমার কাছে দেবতার আশীর্বাদের চেয়েও বড়। তুমি যখন চাইছো না, তখন আমি আজই আমার ঠাকুরকে জলে বিসর্জন দিয়ে আসবো। সত্যি যতই তুমি চেষ্টা করো না কেন, আমাদের সংসারকে তুমি কিছুতেই ভাঙতে পারবে না বৌদি। আমরা যেমন ছিলাম, যেমন আছি, আর ঠিক তেমনি থাকবো। তাহলে আপনারাও সকলে এই কোম্পানির ভবিষ্যৎ নিয়ে এক লগেই সিদ্ধান্ত নেন। আর এই জন্যেই আমি ভর সন্ধ্যায় আপনাকে বাড়িতে শুইতে আসি। কোম্পানির ব্যাপারে কথা বলবার জন্য আপনাকে বাড়িতে আসতে হবে কেন মিস্টার সরকেল? আরে অফিসের কথা আপনি অফিসেই বলতে পারতেন। কারে কমু বলি আমি, কারে কমু? আপনি তো অফিসে যান নাই। আরে সর্দার কাছে দিন রাত শুধু পেশাল পারি। তিনি তো আমার কোনো কথাই কেনেন নাই, খালি চেক লেখেন আর টাকা তোলেন। বাজে কথা না বলে কি হয়েছে তাই বলুন। ডাইলের মোজা তোলে, টাকা তুলতে তুলতে ওই ব্যাংকের জমা একবারে তোলানিতে আইয়া ঠেকছে। কালি কর্মচারীদের মাইনা দেওয়ার একটা টাকা নাই, একেবারে ফক্কা। কি বলছেন আপনি? উপায় কি দাও? আরে ঠিকই কইতাছি। এই তাহার লগে এই হিসেবের খাতাগুলা আমি সঙ্গে করে লইয়া আইছি। এই সত্য না মিথ্যা এইটা মিলাইয়া দেন। থামুন, সব
সন্দীপ কি দেখবে? সন্দীপ কি দেখবে? ওকে কোনোদিন ব্যবসা পত্রের খোঁজ খবর রেখেছে? শুধু 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 আপনি ওকে বিরক্ত করবেন না। করুম নাই, কিন্তু কালি যদি ওই কর্মচারীরা মাইনা না পায় তাহলে কিন্তু এই কোম্পানির দরজায় তালা ঝুলবো, তালা। না না, তা কি করে হয়? কোম্পানির দরজায় তালা ঝুললে বাড়ির যে মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। জানি বৌদি, আমি সব জানি, কিন্তু এই মান সম্মান বাঁচাবার জন্য যে চাই নগদ 5 লাখ টাকা। 5 লাখ টাকা? কিন্তু একদিনের মধ্যে এতগুলো টাকা আমরা কোথায় পাবো? এই তার চেয়ে বরং আপনি ওই কোম্পানিটাই লক আউট করে দিন। সঞ্জয়, কি বলছিস তুই? ঠাকুরদা নিজের হাতে যে কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন, আমরা সেখানে তালা ঝুলিয়ে দেব? না না না, তা কিছুতেই হতে পারে না। হতে পারে না বললে তো চলবে না দাদা, হতে পারে না বললে চলবে না, কারণ এক রাতে মনে অতগুলো টাকা তুমি কি করে পাবে শুনি? আমার একটা কথা শুনবি? বলছিলাম কি, ঠাকুরজি আর আমার গয়নাগুলো মিলে যদি সেগুলো বন্ধক রেখে কিছু টাকা আনলে হয় না? বৌদি, কি বলছো তুমি? গয়না? আমার আবার গয়না কোথায় বৌদি? কেন গয়না নাই? তাহলে কাপড় দি সুমসুম কইরা এগুলান কি চলতেছে? ও মা, এগুলো একটাও আমার না, সব আমার শ্বশুর বাড়ি। দেখো, নিখিলের সাথে আমার সম্পর্ক না থাকলেও আইনাতে তো আমি এইগুলো তাদের জিনিসে হাত দিতে পারি না। কিন্তু লালি, না বার্তা, এই ব্যাপারে আমি তোমার কোনো জোর জবরদস্তি শুনবো না। স্বামীর ঘর করার সৌভাগ্য আমার না হলেও আমি তাদের সাথে কিছুতেই বিশ্বাসঘাতকতা পড়তে পারবো না বাবা, একদম পারবো না। তুমি আমাকে অনুরোধ করবে না, কিছুতেই না। লালি তো ঠিক কথাই বলেছে দাদা, ও হচ্ছে এখন পরের ঘরের বউ। এই তাছাড়া নিজেদের স্বার্থে আমরা তোর সর্বনাশ করতে পারি না। তা ঠিক। আচ্ছা কাকা, দাদু তোমার নামে যে ব্যাংকে 10 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেছিলেন, তার থেকেই না হয়? হায় 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 হায়, সন্দীপ, তুই আমার ভাইয়ের ছেলে হয়ে আমার এত বড় ক্ষতি করতে চাস? বুড়ো বয়সে তোরা যদি আমাকে ওই পথে নামিয়ে দিস, তখন ওই টাকাটাই যে আমার প্রাণ বাঁচাবে রে বাবা। আপনার এই বড় ছেলে বেঁচে থাকতে তা কেউ কোনোদিন আপনাকে পথে নামিয়ে দিতে পারবে না কাকা। বিয়ের পর সব ছেলেরাই বইয়ের আঁচলে বাধা পড়ে যায় রে বাবা। তাই আমি বরং আজ এই ঘর ছেড়ে পথে নামবো, তবু এই বুড়ো বয়সে আমার এই শেষ সম্বলটুকু আমি কিছুদিন বিলিয়ে দিতে পারবো না, কিছুদিন না। জয় শিবশম্ভ, তুমি ভরসা বাবা, তুমি ভরসা বাবা। দেখলে দাদা, দেখলে এইসব বিপদের দিনে পরমাত্মীয়রাও কেমন দূরে চলে যায়। তবে তুমি কিচ্ছু ভেবো না দাদা, এরকম হতে পারে ভেবে আমি ওই টাকার জন্য রাজ ফিনান্স কোম্পানির সঙ্গে আগে থেকেই একটা কথা বলে রেখেছি। রাজ ফিনান্স কোম্পানি মানে ওই সিনারা বেভাগে ব্যবসায়ীর কাছে সুদের টাকা কাটা? হ্যাঁ, আমি এক্ষুনি ভদ্রলোককে ফোন করে এখানে আসতে বলছি। যাই ঘটুক না কেন দাদা, আমি কিন্তু সবসময় তোমার পাশেই থাকবো, কারণ খুড়তো তো ভাই হলেও আমাদের দুজনের শরীরে বইছে একই বংশের রক্ত, তাই সেই রক্তের সম্মান আমি যে রাখবোই দাদা, নিশ্চয়ই রাখবো। চলি। হ্যাঁ গো, তাহলে এখন কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যানেজার বাবু, আপনি না হয় আমার গয়নাগুলোই নিয়ে যান। না না বৌদিমণি, না, অত কাঁচা খোলা হয়ে না। ডাইলের মোজা তলে আর দরদ চোখের জলে। এই সকলেই যেমন টাকার বদলে চোখের জল ফেলাইয়া খালাস হইয়া গেল, আপনিও ঠিক তেমনি কইরা শুধু গোলা সাইরা কাঁদেন। ম্যানেজার বাবু, আপনি এ বাড়ির লোকেদের নিয়ে ওভাবে ব্যঙ্গ করে কথা বলবেন না। কমু রে ভাই, কমু, কারণ আপনাকে জন্মের অনেক আগে আমি এই বাড়িতে আইছি, তাই রাহা করলেই আমি হাওয়া বুঝি। কোথায় আমি মোরল চিনি, দাতা চিনি দানে, আর এইসব মহা শয়তান রে আমি চিনতে পারি মধুর বসনে। ম্যানেজার বাবু, আশ্চর্য, একটা বাইরের মানুষও কত সহজে এদের অভিনয়ের ফাঁকিটা ধরতে পারে, কিন্তু এরা সেটা বুঝতে পারে না।
সেই অভিনয়টা বাইরের লোক কত সহজে বুঝে গেল, কিন্তু তুমি আজও বুঝতে পারলে না। পারি পারি দেবযানী পারি, আমি তো কচি খোকা নই। আমি জানি ভাই বোন কাকা বাবু এরা সবাই আমার সর্বনাশ চাই, মনে মনে এরা সবাই আমার ঘৃণা করে। এ কথা জেনেও তুমি তাদের মন প্রাণ দিয়ে কি করে ভালোবাসো? পারি পারি দেবযানী পারি, কারণ একমাত্র ভালোবাসাই পারে হিংসা ঘৃণা ছলনা বঞ্চনা সব কিছুকে দূরে সরে দিয়েছে। ওরা যতই আমার সর্বনাশ চাইবে আমি ততই ওদের বেশি করে ভালোবাসার সেকলে বন্দি করব। তারপর একদিন সব ঘৃণা ছলনা বঞ্চনার শেষ সীমান্তে দাঁড়িয়ে ওরাও আমাকে ভালোবাসতে বাধ্য হবে। আর আমি তোমার জীবনে বুঝি আমার কোনো মূল্য নেই? তুমি তো আমায় না চাইতেই ভালোবাসো দেবযানী। তাহলে কেন কেন তুমি আমাকে উপেক্ষা করে প্রতিদিন সন্ধ্যাবেলা বাইরে চলে যাও আর রাত অর্ধেক রাত্রিরে মদ খেয়ে জ্ঞান হারিয়ে বাড়ি ফেরো? বলো বলো কেন বলো? ওটাই আমার জীবন দেবযানী। আমার মা আর বাবা মারা যাওয়ার পর থেকে ওই কাকাবাবুই আমার নিজের হাতে মদের বোতল তুলে দিয়েছিল আমার মুখে। জ্ঞান হওয়ার পর থেকে ওই কাকাবাবু দিনের পর দিন আমাকে মদ আর বাইজির ঘরে পাঠিয়ে দিতেন। সেই থেকে এইভাবেই আমার জীবনটা চলছে। ঐশ্বর্য প্রাচুর্য সব থাকতেও আমি একটু ভালোবাসার কাঙাল হয়ে পথে পথে ঘুরে বেরিয়েছি। সেই থেকে বাইজির গান আর মদের নেশাই আমার একমাত্র আশ্রয়। তোমার স্ত্রী হওয়ার সত্ত্বেও আমি কেন সে আশ্রয় করতে পারবো না বলো? আমিও তো গান গাইতে পারি, আমিও তো নাচতে পারি, তাহলে কেন কেন তুমি আমার গান শোনো না? বলো কেন? কেন চাইনি জানো? কেন? কারণ যে সংসারকে আমি মনে প্রাণে ঘেন্না করি যদি কোনোদিন সেই সংসারের মায়ে আটকে যায় সেই ভয়ে দেবযানী, সেই ভয়ে। সেই ভয় থাকলে তবে আমাকে বিয়ে করেছিলে কেন? কেন আমাকে সারা জীবন ধরে এই মিথ্যা পরিচয় বেঁচে থাকতে হবে বলো? কেন কেন আমাকে এই নারীত্বের যন্ত্রণা সহ্য করতে হবে বলো? কেন 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 কেন? আমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া এই প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই দেবযানী। কিন্তু কিন্তু আজ আমি জানতে চাই কেন তোমার কাছে আমার মান সম্মানের কোনো মূল্য নেই? কেন আমার জীবনের স্বামী থেকেও আমাকে দিনের পর দিন এই নারীত্বের যন্ত্রণা সহ্য করতে হয় বলো? কেন তোমার খেয়ালি খেলায় কেন আমাকে প্রাণহীন পুতুলের মতো নাচতে হয় বলো? কেন এইভাবে তিলে তিলে আমাকে খুন করার অধিকার তোমাকে কে দিয়েছে বলো? তোমাকে তিলে তিলে খুন করেছি। খুন করার চেয়েও তুমি অনেক বেশি যন্ত্রণা দিচ্ছ আমাকে। প্রতি রাতে আমার বিবাহিত নারী সত্তাটা টুকরে টুকরে কাঁদে। আবার সকাল হলে সব যন্ত্রণা ভুলে পরবর্তী রাতের অপেক্ষায় থাকি আমি। বলতে পারো তুমি আমার এই জীবন মৃত্যুর খেলা কবে বন্ধ হবে? বলতে পারো? আমি তোমার কাছে জানতে চাই। বলো বলো তুমি বলো বলো বলো। কিন্তু স্বামী হিসাবে তো আমি তোমার কোনো অসুবিধা রাখিনি। তোমার সব কিছু আমি দিয়েছি, গাড়ি বাড়ি টাকা পয়সা সব সব। সেটাই কি সব? নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজনদের ছেড়ে আমি তোমার কাছে এসেছি। সেটা কি আমার কিছু শুধুমাত্র এই এক চিলতে সিঁদুরের জন্য বলো তুমি? স্বামীকেই যদি না পেলাম তাহলে এই মিথ্যে সিঁদুর পরে আমার লাভ কি? এই যন্ত্রণার বোঝা আমাকে আর বইতে পারছি না আমি। তুমি আমাকে এই যন্ত্রণার বোঝা থেকে মুক্তি দাও। ওই বোঝা যদি তুমি বইতে না পারো তাহলে যে কোনো দিন ওই সিঁদুরের বন্ধন থেকে তুমি মুক্তি নিতে পারো। ওই কথাটা তুমি কত সহজে বলে দিলে তাই না? কারণ পুরুষরা তো সিঁদুর পরে না, তাই তারা সিঁদুরের মর্ম বোঝে না। কিন্তু মেয়েদের সিঁদুরে যদি একবার সিঁদুর উঠে যায় তাদের জন্ম আর মৃত্যু সব কিছু তার ভাগ্য লেখা হয়ে যায় গো। যুগে যুগে লক্ষ বছর ধরে তার বিশ্বাস ধর্ম আর সংসারের
শিলমোহর লেগে যায় তার শরীরে। দেবচানী, আমার এই সিঁদুরের ছাপটাকে আমি কিছুতেই ব্যর্থ হতে দেব না। তোমার মন্ত্রে দীক্ষা নিয়ে আমি আজীবন তোমার সাথে যুদ্ধ করে যাব। আমার চোখের জলকে ভালোবাসার ফুল করে প্রত্যেক দিন আমি নতুন নতুন মালা গাঁথব। তোমার উপেক্ষাকে একদিন ভালোবাসার বদলে আমার বিবাহিত জীবনের একমাত্র লক্ষ্য। আমি হারবো না, আমি হারবো না, কিছুতেই না, কিছুতেই না। তুমি কি বলছো দেবচানী? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। মোর জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। দেবচানী, দেবচানী, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি দেবচানী। তোমার পূজা যেন সার্থক হয়। যে সংসারকে আমি মনে প্রাণে ঘেন্না করি, তার জন্য আমার প্রাণটাও আমার মনটাও আকুল হয়ে কাঁদে। এটাই সংসারের নিয়ম মিস্টার বোস। পাকা ব্যবসায়ের মতো সংসার মানুষকে দুঃখ শোক ভালোবাসা যা দিয়ে বাজিয়ে নেয়। এক্সকিউজ মি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি রাজ ফিনান্স কোম্পানির মালিক রাজশেখর রায়। ওই সঞ্জয় বাবুর টেলিফোন পেয়েই আমি এখানে এসেছি। আমি ওর দাদা সন্দীপ। কিন্তু কিন্তু আপনি নিজে এলেন কেন? প্রয়োজনটা যখন আমাদের, তখন আমি না হয়ে আপনার অফিসে চলে যেতাম। দরকারটা আপনার চেয়ে আমারও কম কিছু নয়। 6 মাস ধরে আমি আপনার সাথে আলাপ করার সুযোগ খুঁজছিলাম। আচ্ছা, কেন বলুন তো? আপনি শিক্ষিত বুদ্ধিমান মানুষ, সময় মতো সেটা ঠিকই বুঝতে পারবেন। আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের 5 লাখ টাকার বিশেষ প্রয়োজন। জানি, সেই জন্যই আমি একবারে চেক লিখেই নিয়ে এসেছি। আশ্চর্য, চেনা নেই জানা নেই, এক কোথায় এতগুলো টাকা ধার দিচ্ছেন। মানুষ কি সত্যি সত্যি মানুষকে চিনতে পারে? মা বাবা ভাই বোন এমনকি স্বামী স্ত্রীর আড়ালেও কি অচেনা অন্ধকার থাকে না? তবু তো আমাদেরকে জীবন জুয়ায় হাসি মুখে দান ফেলতে হয়। আপনি কি তাহলে কোনো শর্ত ছাড়াই টাকাটা দিচ্ছেন? একটাই শর্ত, আপনার মতো ব্যবসায়ীর কাছ থেকে আমি কোনো সুদ নেব না, কিন্তু যেদিন কথা দেবেন সেদিনই টাকাটা ফেরত দিতে হবে। আপনি নিশ্চিন্তে থাকুন মিস্টার রায়, আজ থেকে ঠিক 3 মাসের মধ্যে আপনি টাকাটা ফেরত পেয়ে যাবেন। তাহলে এই যে চেকটা আপনি রাখুন। ওটা আমার ভাইয়ের হাতে দিন। টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা ওই লেখাপড়া করে দিবে। As you please, but remember, মিস্টার বোস, টাকাটা ঠিক সময় মতো ফেরত দিতেই হবে। আদারওয়াইজ আপনি আইনের সাহায্যে আমার হাতে হাত করা পড়াবেন। দিস ইজ মাই ওয়ার্ড অফ অনার। এই সন্দীপ বোস কোনোদিন কথার খেলাপ করে না, মনে রাখবেন। মরদ কা বাত, হাতে কা দাঁত। ভেরি গুড। এমন যেটি মানুষের জন্য হয়তো আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, এই নিন চেকটা আপনি রাখুন। দিন দিন স্যার দিন। শুধু শুধু একটা কথা, আপনি 6 মাস ধরে যেভাবে আমাদের পেছনে ঘুরছেন তাতে মনে হচ্ছে এই যেচে উপকারের পেছনে আপনার কোনো মহৎ উদ্দেশ্য আছে। তেমন কোনো সন্দেহ হলে
আমি না হয় চেকটা ফেরত নিয়ে যাচ্ছি। আরে ছি 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 ছি, অযথাই মান্তু শোনার উপর রাগ করছেন কেন স্যার? এই আমি বলতে চাই, এই ভদ্রলোকের মতো চেহারা হলেও আমার মতো খচ্চর মাল আপনি কিন্তু এই ভূভারতে একটিও পাবেন না। তাই যদি আর কোনো সাহায্যের দরকার হয় নিঃসংকোচেই বলতে পারে। সাহায্যের বদলে কি চাও সেটা খোলাখুলি বলো। মানে 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 মান্তু শোনা, সে যুগের বিভীষণ ঘর সত্য হয়েছিল একমাত্র ধর্মের জন্য, আর এ যুগের বিভীষণ বেঈমানি করবে শুধুমাত্র টাকার জন্য। শুধুমাত্র টাকা। আপনি যদি আমার ওই জ্যাঠুতো দাদার সর্বনাশ করতে চান। কার সর্বনাশ আমি তা জানি না, তবে ঝড় যখন উঠেছে তখন এই গরিবের কুঁড়ে ঘরের সঙ্গে সঙ্গে অনেক রাজপ্রাসাদও ভেঙে পড়বে। 6 বছর আগে আমার মেয়ের জীবনে যে আঘাত এসেছিল, 6 মাস হলো আমি তার ওষুধ খুঁজে পেয়েছি। এবারে পাল্টা আঘাতের সময় এসেছে, চরম আঘাত। ওই অহল্যার চোখের জল সর্বগ্রাহী বন্যার মতো অনেক মানুষকে হাসিয়ে নিয়ে যাবে। আরে ভাসান ভাসান স্যার ভাসান, আপনি বন্যার মতো ধেয়ে আসুন, আমি বেঈমানের মতো বাঁধ কেটে দেব। আপনি বারুদের স্তূপ তৈরি করবেন, আমি তাতে দেশলাই কাঠি হয়ে ঝাঁপিয়ে পড়ব। আপনি ফাঁসির দড়ি ছড়াবেন, আমি তাতে মোম লাগিয়ে একেবারে মসৃণ করে দেবো মসৃণ। আপনি শুধু আমার এই 2 হাত ভরে কিছু টাকা দিয়ে যাবেন স্যার, টাকা। ইয়েস, মানে 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 মান্তু সোনা। দীপঙ্কর, আজ আমার স্বপ্ন সার্থক হতে চলেছে। আজ আমার মনে হচ্ছে রঙিন প্রজাপতি হয়ে আমি দক্ষিণা বাতাসে ভেসে বেড়াচ্ছি। অর্থাৎ তোমার দাদা আমাদের বিয়েতে রাজি হয়েছে এবং রঙিন প্রজাপতি আঁকা বিয়ের কার্ডের জন্য অর্ডার দিয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছ। এতদিন যে আমি কি অশান্তি ভোগ করেছি জানো। আমার সব সময় ভয় হতো দাদা যদি রাজি না হয় তাহলে কি হবে। কি আর হবে, এই দীপঙ্করকে ভুলে গিয়ে দীপ অন্য কোনো পুরুষের গলায় মালা দিয়ে সুখে সংসার করবি। ছি, ও কথা তুমি বলো না গো। মানুষ হয়তো সব মন্দিরেই মাথা নামায়, কিন্তু তার ইষ্ট দেবতার আসনে একটা মূর্তি বসানো থাকে। তেমনি সত্যিকারের ভালোবাসা জীবনে একবার একজনের সঙ্গেই হয়। ঠিক বলেছো পাপিয়া, আজ আমি বুঝতে পারছি বাবার ওই 2 লাখ টাকার পণের দাবি মেনে নিয়ে তোমার দাদা যদি এই বিয়েতে রাজি না হতেন তাহলে হয়তো বাধ্য হয়ে বাবার আদেশে আমাকে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে হতো, কিন্তু সেই বিয়ের আসরটাই হতো আমার মরণ বাসর। ওহ দীপঙ্কর, তোমার মুখে এই কথাটা শুনে আমার জীবনটা ধন্য হয়ে গেল। দীপঙ্কর, আজ আমি বুঝতে পারলাম আমি একজন সত্যিকারের পুরুষকেই ভালোবেসেছি। তবুও সেই ভালোবাসার বুকে একটা কাঁটা বিঁধে আছে পাপিয়া। এই যন্ত্রণা আমি কিছুতেই ভুলে থাকতে পারছি না যে 2 লাখ টাকা ঘুষ দিয়ে তোমাকে আমার জীবনে আসতে হচ্ছে। দাদার শেষ সম্বল কেড়ে নিতে আমারও মন চায় না গো। তাই আমার মাঝে মাঝে মনে হয় তুমিও যখন পণের ব্যাপারটা সমর্থন করো না, তখন চলো না আমরা কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করি। পালিয়ে না, মানে ওই চোরের মতন আমরা পালাবো কেন বলো? আমরা ভালোবেসে তো কোনো অন্যায় করিনি। তাছাড়া তোমার দাদা যখন এই বিয়ের প্রস্তাব মেনে নিয়েছে তখন তোর শুধু পালিয়ে যায় কি লাভ না হলো লোসকান কিছু কম হবে না দীপঙ্কর। এই অবিনাশ চৌধুরীর ছেলের পরিচয়টা মুছে গেলে হয়তো তোর ভালোবাসার বাগানে অনেক রঙিন স্বপ্নের ফুল ফুটবে, কিন্তু এই রান্নাঘরের হাঁড়ি চড়বে না। কিন্তু অবাস্তব কথা বলে কোনো লাভ নেই বাবা। পাপিয়ার দাদা যখন এই প্রস্তাব মেনে নিয়েছে। আরে মেনে নেওয়ার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। আজই 1 লাখ টাকা দিয়ে অ্যাডভান্স দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ভদ্রলোক তো এখন এখানে আসতেই পারলো না। টাকাটা দিতে যদি 2-1 দিন দেরি হয়ে যায় তাতে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না বাবা? নিশ্চয়ই হবে। আরে সংসারের তো কোনো খবর রাখিস না। দেবযানীর বিয়েতে আমাকে 10 লাখ টাকা খরচ করতে হয়েছে। এই যে কারখানার মজুররা ধর্মঘট দিতে বসে আছে, লাখ লাখ টাকার মাল গুদামে বসে নষ্ট হচ্ছে। তার ক্ষতিপূরণ দিতে হলে আমাদের গাড়ি বাড়ি বিক্রি করে আমাদের রাস্তায় যেয়ে দাঁড়াতে হবে। তার জন্য তো আমি দায়ী নই বাবা। ব্যবসা কিংবা সংসারের ব্যাপারে তুমি তো আমার মতামত নিয়ে কাজ করো না। তোর মতো চললে
এতদিন আমাকে গেরুয়া পরে ওই বৃন্দাবনে গিয়ে বাসা মানতে হতো। আরে জীবনে তো প্রেম করা ছাড়া কিছু শিখলি না। সেইটা শিখেছিলাম বলেই তো আজ আমাকে বিক্রি করে 2 লাখ টাকা রোজগার করতে পারছো। তাহলে তোর কিন্তু কৃতিত্ব নেই রে। আমার মতো বুদ্ধিমান বাবার ছেলে হয়েছিল বলেই তোর মতো ভুসি মালকে ওই বাজারে বেচতে পেরেছি। মুখ সামনে কথা বলুন বাবা। শোন, তোকে আমি একটা পয়সা রোজগার করার মূল হলো না। বাপের টাকায় কোপ্তানি করে রাজার বাঁদর হয়ে এই বাজারে গিয়ে ঘুরে বেড়াচ্ছিস। বেশ করেছি। তুমি যখন ফুর্তি করে ছেলের জন্ম দিতে পেরেছ তখন তার ভরণ পোষণ দায়িত্বটা তোমাকেই নিতে হবে। আপনি শান্ত হন। আমি বুঝতে পারছি কারখানার অশান্তি আর টাকা পয়সার টানাটানিতে আপনার মেজাজটা ঠিক নেই। সব কিছুর মূল্য হলো টাকা। তাই তোমাদের আমি কষ্ট করে বলতে চাইছি, আমার বাবা এক জোরদারের ঘরে গরু চড়িয়ে 4 আনা 8 আনা পয়সা ঘরে আনতো। সেই গোয়াল ঘরের কোনায় ছিল আমাদের সংসার। 8খানা ছেঁড়া গামছা পরে আমাকে পাঠশালা যেতে হয়েছে। চোখের সামনে মা বোনকে না খেয়ে শুকিয়ে মরতে দেখেছি। তখন থেকে আমি অভাব দারিদ্র আর ওই গরিবটাকে ঘৃণা করতে শিখেছি। সেই ঘৃণার জোরে আজ আমি গাড়ি বাড়ি কারখানার মালিক হয়েছি। তার জন্য আমাকে অনেক ছল চাতুরি আর জোত্তরি পর পার হয়ে আসতে হয়েছে। তাই আমার জীবনের বীজ মন্ত্র হলো টাকা। ইয়েস, শুধুমাত্র টাকা। শুধু আপনি কেন মিস্টার চৌধুরী, আজকের শিক্ষিত সমাজের মূল উদ্দেশ্যই হলো টাকা। এই বশীকরণ মন্ত্রটাই সব সম্পর্ককে বেঁধে রাখে। তাহলে তুমি এখানে আসতে এত দেরি করলে কেন দাদা? তুমি তো জানো কাকাবাবু তোমার উপর ভরসা করে বসে আছেন। মুশকিলটা কি জানিস রে বোন? আমি একজন উকিল। উকিলের পেশা হলো সাজগোজ শুধু হাত পেতে নিতেই শিখেছি, কিন্তু দিতে তো আর শিখিনি। তাই তোর মুখ চেয়ে নগদ 1 লাখ টাকা আমি সঙ্গে করে এনেছি। এই নিন মিস্টার চৌধুরী। বাকি টাকাটা কিন্তু বিয়ের আগে দিতে হবে। মনে রাখবেন, আমি হলাম ব্যবসায়ী মানুষ। ওই চক্ষু লজ্জার ব্যাপারটা আমার চরিত্রের সঙ্গে খাপ খায় না। উকিলেরও নাকি চোখে চামড়া থাকে না। তাই বলছি, বায়নার টাকাটা যখন নিলেন, বিয়ের ব্যাপারটা কাগজে কলমে লেখাপড়া করে দেবেন। আপনি কি বাবাকে বিশ্বাস করতে পারছেন না মিস্টার দত্ত? দেখো ভাই, আমি একজন উকিল। একের টুপির অন্যের মাথায় পরিয়ে আমি করে খাই, কিন্তু নিজের মাথায় টুপি পরতে চাই না। তুমি কি বলছো দাদা? ভুলে যেও না, বিয়ের পর সারা জীবন আমাকে এদের কাছেই থাকতে হবে। তাই তো প্রথম রাতে বেড়ালটা মেরে রাখলাম রে বোন। তোদের দুজনের কাছে যেটা প্রেম ভালোবাসা, আমাদের দুজনের কাছে সেটাই হলো ব্যবসা। কিন্তু আমরা তো চাল ডাল আলু পটলের বস্তা নয়। আমরা জীবন্ত মানুষ। আমাদেরও মন আছে, প্রাণ আছে, সুখ দুঃখ আছে। তোমাদের ব্যবসার হাড়ি কাটে বলি হওয়ার জন্য তো আমাদের জন্ম হয়নি, তাই নাকি? হ্যাঁ দাদা, হ্যাঁ। লোভ আর লাভের আগুনে এই যুগের যৌবনটাকে তোমরা পুড়িয়ে মারতে চাইছো। প্রেমের মন্দির থেকে ভালোবাসার প্রতিমাকে বিসর্জন দিয়ে পয়সার পুজো করতে শেখাচ্ছ। হৃদয়ের শূন্য সিংহাসনে বসাতে চাইছো এক সোনার হরিণকে, যে হরিণ মরীচিকার মায়া হয়ে মানুষের মধুর সম্পর্ককে নিয়ে যায় সর্বনাশের পথে। সর্বনাশের পথে। বাবার প্রতি যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে, তাহলে আপনি ওই টাকাটা ফেরত নিয়ে আপনার মনের বাতি যেতে পারেন মিস্টার দত্ত। মুখে বললেও টাকা ফেরত দিতে পারবে না ভাই, কারণ আমি জানি ওই টাকায় এখন তোমাদের কাছে ভীষণ প্রয়োজন। কি বলুন মিস্টার চৌধুরী? আমি ভুলে গিয়েছিলাম, আমি যার সঙ্গে কারবার করছি সে অন্যের হাড়ির খবর বের করে তার নিজের হাড়ি চড়ি। তাই তো সামনের সপ্তাহে আমি আশীর্বাদের দিন ঠিক করেছি। ওই আসরে আপনি 5 জনের সামনে সব কিছুটা লেখাপড়া করে দেবেন। দিতেই হবে, কারণ আমি আপনাকে যতটা সহজ সরল মনে করেছিলাম, আপনি কিন্তু তার চেয়ে অনেকই বেশি না। তাই তো সিয়ানে সিয়ানে ভালোই কোলাকুলিটা মিলে যাবে তাহলে মশাই। মনে রাখবেন, দেবযানী কিংবা পাপিয়ার সহজ ভালোবাসা নিয়ে সাব লুডো খেলাটা অনেকটাই সহজ, কিন্তু এই উকিলকে নিয়ে খেলতে গেলে এক চালে যেমন লাখ টাকা পেয়ে যাবেন, পরের চালে হয়তো সাপের মুখে পড়ে আপনার পাকা গুটিটা মারা যেতে পারে। মনে রাখবেন, আমার সঙ্গে খেলা মানে
মরণ খেলা, আই মিন গেম অফ ডেথ। রাইট রাইট রাইট, এবারের খেলাটা একটু কঠিন হবে রে দীপু। আরে এত লোক থাকতে তুই কেন ওই উকিলের বোনের সাথে প্রেম করতে গেলি? কিচ্ছু ভেবো না বাবা, যতদিন পাপি আমার প্রেমের হাবুডুবু খাবে ততদিন ওর দাদাকে মুখ ছিঁড়ে রাজবার করতে পারবো পাপিয়ার সামনে। আর তোমার সঙ্গে কেমন সুন্দর অভিনয় করলাম দেখলে না বাবা? আরে আমিও তো কম অভিনয় করিনি, তবে তুই যেভাবে হাতটা আমার টিপে ধরেছিলি, এই দেখ না একবার ভেতর টন করছে। তার কথা ভুলে যাও বাবা, লোকে উকিলকে পয়সা দেয়, আর এই পৃথিবীতে আমরাই প্রথম তার কাছ থেকে পয়সা কেনাম। পয়সা ভুল করছেন দীপুদা, উকিল বাবুর কাছ থেকে পয়সা গেলেও সেই পয়সা হজম করা খুব কঠিন কাজ। হ্যাঁ রাস্কেল, তোকে না বারণ করেছিলাম যখন তখন এই বাড়িতে আসবি না। আরে কি করবো স্যার, ওই রঘুয়াকে হাফিজ করার জন্য 50,000 টাকার কথা হয়েছিল, সেই 6 মাস আগে এই দীপুদা মাত্র 10,000 টাকা দিয়েছে। আরে বাকিটাও পেয়ে যাবে, তার জন্য তো তারা দিচ্ছিস কেন? ওই শ্যামপুরে 5 বিঘা জমির জন্য বায়না করেছিলাম, ওরা রোজ এসে টাকাটা দিচ্ছে। সে কি রে গণেশ, আজকাল খুম জখম ছেড়ে দিয়ে ওই চাষবাস শুরু করবি নাকি? আজ না করলেও একদিন তো করতেই হবে স্যার, এইসব মোস্তারি কাছে সারা জীবন কাটবে না। বাবা তুই হঠাৎ এমন ধর্মজ্ঞানীর মতন কথাবার্তা শুরু করে দিলি কেন রে? ধর্ম আমি মানি না বাবু, শুধু একটা সাদা কথাই জানি যে আমাদের লাইনে যতদিন রক্তের তেজ আছে ততদিন আমাকে সবাই সালাম করবে, আর বয়স বাড়লে পুলিশ পাবলিক দু পক্ষে পেছনে লাথি মারবে, লাথি। গণেশ, মোস্তান হয়ে এমন মেয়ে মানুষের মতো কথা বলতে তোর লজ্জা করছে না? না স্যার, যত বয়স বাড়ছে তত ভয় হচ্ছে। বাতি ফুল ভেজা বিস্কুট আর এই শালা বুড়ো মোস্তান, এইসব মালের কোনো দাম নেই স্যার। 2 দিন বাদেই আপনারা একটা টাটকা তাজা ছেলেকে বসিয়ে দেবেন। তাহলে তোর বক্তৃতা বন্ধ করে এখান থেকে মানে কেটে বল, কদিন বাদিয়েছে টাকাটা নিয়ে যাবে। না স্যার, বাড়ি বয়ে যখন এসেছি তখন টাকা না নিয়ে আমি কিছুতেই আমি যাবো না। এই রাস্কেল, চোখ রাঙিয়ে কথা বলবি না, তাহলে এখনই পুলিশ ইন্সপেক্টরকে ফোন করে তোকে আমি হাজতে ভরে দেবো। হাজতে আমি অনেকবার ঢুকেছি স্যার, আবার বেরিয়ে এসেছি, কিন্তু এবার সেখানে একা একা যাবো না। এই সব কথা ফাঁস করে দিয়ে 2-1 ভদ্রলোককে সঙ্গে নিয়ে যাবো। না দীপুদা, আপনার মতো মানুষের কখনো মারামারি করা সাজে না। প্লিজ ওকে আপনি ছেড়েই দিন। যা গণেশ, আজ তোকে আমি ছেড়ে দিলাম, ভবিষ্যতে এই বাড়িতে এসে মাথা উঁচু করে কথা বলবি না। টাকা না পেলে বলতে হবে দীপুদা, আপনাকে 1 সপ্তাহ টাইম দেখলাম, এর মধ্যে টাকা না দিন ভাই তাহলে কি করবি? কি করবো আমি জানি না, শুধু একটা কথাই জানি যে একটা খুন করার জন্য যদি ফাঁসি হয় তাহলে আরো 2-1টা লস ফেললো শাস্তিটা একটু বাড়বে না, কথাটা মনে রেখো। কিন্তু সঞ্জয়, তুমি হঠাৎ কোনো খবর টবর না দিয়ে চলে আলে, দেবযানী ভালো আছে তো? হ্যাঁ, এখনো পর্যন্ত ভালোই আছে, তবে পরে কেমন থাকবে সেটা নির্ভর করবে আপনার উপর। তুমি কি বলছো? আর আমি তো কিছু বুঝতে পারছি না। আরে মানে এই ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা একটু গাড্ডায় পড়ে গেছি আর কি, তাই দাদা আমাকে আপনার কাছে পাঠালেন ওই কিছু টাকার জন্য। সে কি? আরে সন্দীপের সঙ্গে এই মতো টেলিফোনে কথা হলো, সে তো কই টাকার কথা বললো না। তাহলে ধরে নিন টাকাটা আমি চাইছি, কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে লাখ-খানেক টাকার কিন্তু আমার ভীষণ দরকার। কিন্তু আমাদের পক্ষে কোনো টাকা দেওয়া সম্ভব নয় সঞ্জয়। মন্তু শোনা, এক কথাই না বলে দিলে চলে নাকি? আরে আপনার বোনটা যে আমাদের ঘরে জমা আছে সে কথাটা কি আপনি ভুলে গেলেন নাকি দীপুদা? শোন, আমি তোমাকে ভদ্রলোক বলে জেনে এসেছিলাম। ভুল জেনেছেন স্যার, মস্ত বড় ভুল জেনেছেন। অবশ্য আমার এই চেহারাটা দেখে অনেকেই ভদ্রলোক বলে ভুল করে স্যার। আসলে একটা জঘন্য জানোয়ার চেয়ে অদম। এই নাও তোমার টাকা। বাট রিমেম্বার, দেবযানীর অতীত জীবনের কথা
যেন সন্দীপের কানে না যায়। কি করে যাবে? আপনি তো ওই মানতে সোনা দিয়ে আমার মুখটা একেবারে সেলাই করে দিলেন। তবু বছরে 2-1 হয়তো আপনার কাছে এসে হাত পাততে হবে স্যার, নইলে হয়তো এই বৌদের স্মৃতির সিঁদুরটা মুছে আপনাদের বাড়িতে ফিরে আসতে হবে। মানে সবকিছুই নির্ভর করছে আপনার ওই মান্তু সোনার উপর। মানে 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 মান্তু সোনা। আপনি কি করলেন বাবা? পাপিয়াকে এত দূরে খেলিয়ে যে টাকাটা রোজগার করলাম, আর চোরের উপর বাটপাড়ি করে সঞ্জয় সেটা হাতিয়ে নিয়ে চলে গেল। ওরে গণেশ ঠিকই বলেছিল, উকিলের টাকা হজম করা যায় না। রাইট রাইট রাইট। আমার মনে হয় এর পেছনে নিশ্চয় অমরের কোনো হাত আছে। ওই শয়তানটাই হয়তো সঞ্জয়কে এখানে পাঠিয়েছে ওই হারামজাদাকে বাঁচিয়ে রেখে। তুমি মস্ত বড় ভুল করেছো বাবা, মস্ত বড় ভুল। সে ভুল আমাকে শোধরাতে হবে দীপঙ্কর। যেমন করে হোক ওই অমর সরকারকে খুঁজে বের করতে হবে। তারপর গোলায় পা দিয়ে সব ষড়যন্ত্রের প্রতিশোধ তুলবো। দেবচানের জীবনে যদি কোনো অশান্তি আসে তাহলে অমরের রক্ত ঢেলে ওর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এই অভিনব চৌধুরীর আগুনে পুড়ে মরবে ওই অমর সরকার।